ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের বর্জ্য নিষ্কাশন অধ্যায়ের উপরে। তো তোমরা জানো আজকের টপিকের মধ্যে দুইটা অধ্যায় দেওয়া আছে, বর্জ্য নিষ্কাশন এবং শ্বসন ও শ্বাসক্রিয়া। তোমরা শ্বসন ও শ্বাসক্রিয়াটা খুব ভালো করে পারো, যেহেতু তোমাদের এটা শর্ট সিলেবাসে ছিল এবং এটা খুব বেশ মজার ইন্টারেস্টিং টপিক। সেটা আনন্দের সাথে বলো যেমনি বলো পড়া হয়ে গেছে। বাট বর্জ্য নিষ্কাশন এই অধ্যায়টা অনেকেরই পড়া হয় নাই। আমি আজকে পোস্ট দেওয়া হয় নাই গ্রুপের মধ্যে যে ঠিক এই সময় চলে আসবা। আমি চলে আসছি, আশা করি তোমরা সবাই যুক্ত হয়ে যাবা। অনেকেই অনেক আগ্রহ নিয়ে বসেছিল, একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, বুঝছো? ক্লাস শুরু করতেছি, 1 মিনিট, সবাই যুক্ত হয়ে যাও। सब लोग आज की क्लास में पदार्पण करिए। আজকে ইনশাল্লাহ আমরা এই বর্জ্য নিষ্কাশন অধ্যায় যেটা, যদিও এটা খুব বড় অধ্যায় না, কিন্তু শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, এটা হচ্ছে ফ্যাক্ট, বুঝছো? তোমাদের অনেকের হয়তো পড়া হয় নাই। আমি ওই রকম চিন্তা করি পড়াবো যেন তোমাদের যাদেরই পড়া হয় নাই মোটামুটি আজকের ক্লাস শেষে একটা আইডিয়া করতে পারো। তারপর এটা পড়তে যেন তোমার অন্তত পক্ষে অনেক বেশি ইজি হয়, বুঝছো? ওকে, ক্লাস তো 9:30 টাইম, তো রে আমাদের তো টার্গেট এমসি টাইমটা একটু চেঞ্জ করে আমরা 9:30 দিয়েছি। হুম, 9:30 টাইম দিয়েছি আমরা যেন আমাদের স্টুডিওটা সুন্দর মতো খালি পাই, বুঝছেন? ওকে, ভেরি গুড, চলে আসেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কোথায় সবাই আজকে? কালকে আপনাদের রেজাল্ট হবে এবং রেজাল্টের জন্য 23 ব্যাচের স্টুডেন্টরা সবাই খুব টেনশনে আছে। থাকাটাই স্বাভাবিক, আমি কখনো বলছি না যে টেনশনটা অযৌক্তিক। একজন পরীক্ষার্থী পরীক্ষা দিছে, রেজাল্টের আগে তার টেনশন থাকবে, এটাই একটা হিউম্যান বিং এর নরমাল বৈশিষ্ট্য। তো টেনশন থাকবেই। তারপরেও তোমরা চেষ্টা করো লাইভের মধ্যে থেকে যতটুকু সম্ভব ক্লাসটা করার জন্য। এতে করে কি হবে, টেনশন থাকলেও হয়তো হয়তো আহ, একটু কথা শুনলে বা আমি পড়াচ্ছি, তুমি আজকে যদি এত ভালো করে মনোযোগ নাও থাকে, দেখবা যে 50% এমসিকিউ হয়তো ক্লাসের মধ্যে মুখস্থ থাকবে। এরপরে যখন তুমি ইনশাল্লাহ আরেকবার করবা তখন দেখবা এই অধ্যায়টা আর, আবার যখন পড়তে যাবা তখন দেখবা যে আর সমস্যা নাই। হ্যাঁ, তো আমার মনে হয় তোমরা সবাই কিন্তু সুন্দর মতোই ক্লাসটা শেষ করতে পারেন। ঠিক আছে, চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, কোথায় সবাই? আগে আসেন, তারপরে কথাবার্তা শুরু করি ইনশাল্লাহ। টেনশন টেনশন, এখানে টেনশন থাকবে। সবাই আজকে রেজাল্টের টেনশনে আছে। আমি যখন চিন্তা করতেছি যে রেজাল্টের টেনশনে তোমাদের আবার ঘুম না কি আজকে চলে যায়।
আর যাই হোক, যারা এই ক্লাসটা করতেছেন আজকে, আমাদের তাদের উদ্দেশ্যে এই ক্লাসটা নেওয়া। তো আমরা পুরো ক্লাসটা নিব, কারণ সুন্দর করে ইনশাল্লাহ শেষ করব। তোমরা চেষ্টা করবা যারাই পরবর্তীতে ক্লাসটা করবা তারা অবশ্যই তোমার এনি রিয়েক্টের মাধ্যমে তোমার উপস্থিতি জানাবা, এটা মাস্ট, কারা কারা ক্লাসটা করছো। তো যাই হোক, আমি দোয়া করি তোমাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হোক। এইচএসসি পরীক্ষা দিছো, রেজাল্ট ভালো হোক। জিপিএ 5 যদি আসে, তো ইউ আর গুড এনাফ ফর 200 মার্কস ইন দ্য মেডিকেল এডমিশন টেস্ট। জিপিএ 5 যদি কারো নাও আসে, 4.8 4.7, ইউ আর অলসো গুড এনাফ। তোমার কিছু নাম্বার কাটা যাবে, 4 5 7 এরকম করে নাম্বার কাটা যাবে। 4.8 পেলে ধরো তোমার 5-এর মতো, 5-এর কাছাকাছি বা 4-এর একটু উপরে নাম্বার কাটা যাবে। এতে তোমার আফসোস না করে ওই 4 নাম্বারের ঘাটতি পূরণের জন্য একটু পড়া বাড়ায় দিতে হবে। তখন তোমাকে পড়া আসলে বাড়ায় দেওয়া বলতে পড়াটা সলিডলি পড়তে হবে, এবং সলিড পড়া পড়লে মানে অ্যাজ ইউজুয়াল খুব ভালো রিভিশন দিলে, নর্মাল পড়াশোনায় বাট খুব ভালো রিভিশন দিলে যেন এমসিকিউ ভুল না হয়, ওই টার্গেটে পড়লে দেখবা যে তোমার নাম্বার অটোমেটিক 4-5 নাম্বার বাড়বেই, 4-5 নাম্বার বাড়বেই। ধরো মেডিকেলে ধরো লাস্ট নাম্বার টিকে মনে করো 69 68 70, মানে 68 69 70 মনে করো এরকম একটা লাস্ট নাম্বার। তোমাকে ধরো হচ্ছে তুমি একটু ভালো পরীক্ষা দিলে কিন্তু 75 76 77 78 এরকম পাওয়া যায়, একটু মোটামুটি ভালো পরীক্ষা দিলে। আর যদি মনে করো তুমি খুব ভালো দাও, তাহলে তো ইনশাল্লাহ 80-এর উপর পাবাই। আর যদি একটু ভালো পরীক্ষাও দাও, তাহলে তোমার নাম্বার 75 76 78 80 এরকম আসে। তখন তোমার এই 4-5 নাম্বারটাও ফ্যাক্ট হবে না, বুঝছো? আর 80-এর উপর যদি পাওয়ার টার্গেট থাকে, তাহলে বুঝোই তো এটা পড়াশোনাটা স্বাভাবিকভাবেই যারা ভালো করে করো তারা ইনশাল্লাহ 80-এর উপর পাবা, এটা ফ্যাক্ট। যারা ভালো করে করো না, তারা সুযোগ আছে, এখনো করো। ওকে ভাইয়া, আমি আশা করছি তোমাদের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যারা এই ক্লাসটা করবা, অবশ্যই তোমরা মানুষজন আজকে কিন্তু খুব বেশি না, তো এই জন্য তোমরা যারা এই ক্লাসটা করবা সবাই কিন্তু রিয়েক্টের মাধ্যমে অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? সবাই কমেন্ট বক্সে উত্তর দিয়ে থাকবা বিভিন্ন প্রশ্নগুলার। যেহেতু শর্টের বাইরের অধ্যায়, আমি একটু সময় নিয়ে পড়াবো, নো টেনশন, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের অধ্যায়টা হচ্ছে মানব শারীরতত্ত্বের বর্জ্য নিষ্কাশন। প্রথম কথা, আমাদের এই অধ্যায়টা কিন্তু সকল বর্জ্য নিয়ে না, সকল বর্জ্য নিয়ে না। অর্থাৎ আমাদের খাদ্য পরিপাকের ফলে আমাদের যে আমরা যে মল ত্যাগ করি, হ্যাঁ মল ত্যাগ করি, সেই মল কিন্তু এখানে কাহিনীতে আসবে না। আমাদের এই অধ্যায়ের কনসেপ্টটা হচ্ছে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য। অর্থাৎ যেই বর্জ্য পদার্থগুলোর মধ্যে নাইট্রোজেন থাকে, যে বর্জ্য পদার্থগুলো নাইট্রোজেন যুক্ত, তাদেরকে কেমনে বের করতে হয়, তাদেরকে বের করার দায়িত্ব মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা সবাই জানো আমাদের দুই বৃক্কের। এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলা ইউজুয়ালি আমাদের ইউরিন দিয়ে, মূত্রের মাধ্যমে বের হয়। দ্যাটস ওয়াই আমরা এটা মূত্র অধ্যায়ের ক্লাস। আচ্ছা ফাইন, চলেন শুরু করা যাক। যেমন আমাদের এখানে কয়েকটা সিম্পল জিনিস দেখাইছে যে আমাদের যে প্রতিদিন পানি ত্যাগ হয়, কি কি উপায়ে পানি ত্যাগ হইতে পারে। দেখো, সবচেয়ে বেশি হচ্ছে মূত্র। তুমি প্রতিদিন প্রায় 1.5 লিটার মূত্র ত্যাগ করো। চিন্তা করতে পারছো, 1 লিটার পানি বোতলের দাম কিন্তু এখন ভালো 20 টাকা। 20 টাকাই তো, নাকি 500 ml এর দাম 20 টাকা, আমার মনে নেই। যাই হোক, তাহলে 30 টাকার কত সামথিং, তুমি 1.5 লিটার মূত্র ত্যাগ করো। তো এই জন্য তোমাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটার পরিমাণ পানি রেগুলার খাইতে হবে। তো নর্মালি 1.5 থেকে 2 লিটার খাবা। এরপরে তোমার বিভিন্ন যে তরকারি খাও, ওগুলোর মাধ্যমে ঢুকবে কিছু, এগুলো শরীরে কাজে লাগবে। তারপরে 1.5 লিটার বের হবে। দ্যাটস ওয়াই চেষ্টা করতে হবে রেগুলার 1.5 লিটার পানি খেতে। তা আমাদের কি পরিমাণ মূত্র বের হয়? 1.5 লিটার বা 1500 ঘন সেন্টিমিটার। এই 1500 সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা দেখবা, তোমরা পড়ছিলা যে আমাদের ক্ষেত্রে লালা ক্ষরণ হয় মুখে, তাই না? 24 ঘন্টায় কি পরিমাণ লালা ক্ষরণ হয়? ওখানে পড়ছিলা যে 1200 থেকে 1500 মিলিলিটার, এমন একটা মান ছিল। তোমাদের কি মনে আছে? 1200 থেকে 1500 মিলিলিটার একটা মান ছিল। তো লালা ক্ষরণ এটাও সেম, ঠিক আছে? তো লালা ক্ষরণের বিষয়টা পুরোপুরি সেম। ওখানে যেরকম 1500 মিলিলিটার ছিল, এখানেও সেম 1500। কিন্তু এখানে লালা তো আর না, এখানে হচ্ছে তোমার শুধুমাত্র হচ্ছে মূত্রর পরিমাণ, রেগুলার কি পরিমাণ বের হবে, 1.5 লিটার। ফাইন, চলেন সামনের দিকে আগাই। আমাদের শুধু কি মূত্রের মাধ্যমে পানি বের হয়? না, আর অনেক কিছু। তুমি যে ঘামাও, ঘামাইলে পানি বের হয়। কত পরিমাণ? 600 সেন্টিমিটার কিউব। তোমরা সবাই জানো, পড়েছো, 1 সেন্টিমিটার কিউব মানে 1 মিলিলিটার। সেম কথা, 1 সেন্টিমিটার কিউব এবং 1 মিলিলিটার একই কথা। তাহলে তাহলে তোমার দেহপৃষ্ঠের মাধ্যমে বা ঘামের মাধ্যমে কি পরিমাণ পানি বের হয়ে যায়? ফ্যাক্ট, খেয়াল করো ভাইয়া, তোমার দেহপৃষ্ঠের মাধ্যমে বের হয় 600 সেন্টিমিটার কিউব, মানে আমি কথা বলতে পারি 600 মিলিলিটার। আচ্ছা,
ফাইন, আমি আসতেছি কথাগুলো কিভাবে মনে রাখবা খেয়াল করো। দেহ পৃষ্ঠ এই শতে 60, এই যে 60 60 তো না, এই 6 60 বলতে 600, এটার সাথে শূন্য চিন্তা করবা, কারণ শুধু 60 মিলিলিটার তো কি কেউ ঘাম হয় নাকি? সারাদিন অনেক ঘাম হয়, অনেক ঘাম হয়, তুমি টের পাও না, কারণ অনেক ঘাম হয় যেটা শুকায় যায়, এই জন্য তুমি টের পাও না, বুঝছো? যদি মনে করো তুমি খুব ধরে এলে অনেক বেশি ঘাম হয়, সেটা টের পাও, বাট এগুলো টের পাওয়া যায় না, শুকায় যায়। আর ফুসফুস থেকে 400, ফুসফুস থেকে 400, এটা কি মনে রাখবা? ফুসফুস 5 মনে হইতে হবে, বাদ দাও, এমনি মনে ফুসফুস 40, 40 মানে 400, 40 মানে 40, এরপর এটা চিন্তা করবা। তো তারপর এটা এমনি মনে থাকবে, হ্যাঁ, এটা এমনি মনে থাকবে। খেয়াল করবা, ফুসফুস এবং ঘামের মাধ্যমে মোট হচ্ছে 1 লিটার, ফুসফুসে 400, ঘামে 600। বেশ মুখস্থ হয়ে গেছে মনে হয়। বলেন দেখি, আমাদের নর্মালি প্রতিদিন কি পরিমাণ মূত্র ত্যাগ করতে হয়? সবাই মনে আছে কিনা? টাকা বানা বইয়ের দিকে 1.5 লিটার। কি পরিমাণ? 1.5 লিটার বা 1500 ঘন সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, আমাদের ঘাম এবং ফুসফুসের মাধ্যমে, এই ফুসফুস দিয়ে পানি কি এমনি বেরোয় নাকি? এমনি বের হয় না, ওই যে আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের হয়, ঠিক আছে? এই যে আমরা ছেড়ে দিলাম শ্বাস, এর মাধ্যমে কিছু জলীয় বাষ্প বের হয়ে গেল। তাহলে 400 আর 600, 400 আর 600, 400 আর 600, 400 আর 600, ঠিক আছে? ফুসফুসে কত? 400, আর ঘামে কত? 600। ফুসফুসে কত? 400, ঘামে কত? 600। আশা করি ইনশাল্লাহ পারবেন। ফুসফুসে 400, ঘামে 600। আচ্ছা, ওরা এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট, চাইলে পড়তে পারো। কোষীয় শ্বসন প্রক্রিয়া যে পানিটা তৈরি হয় 350 বলছে, আলটিমেটলি মোট 2600 ব্যালেন্স থাকে, বুঝছো? এটা এই ব্যালেন্সের তোমার দরকার নেই, তুমি রিডিং দিতে পারো হাই বাকি পয়েন্টগুলো। খেয়াল করো, মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, এটা নিয়ে কারো সন্দেহ নাই, বাচ্চাকালে পড়া। কিডনি, কিডনির একককে বলা হয় নেফ্রন, এটা নিয়ে কারো সন্দেহ নেই, তাই তো? নেফ্রন। অনেকে আবার পরীক্ষা হলে আবেগে বসে নিউরন জায়গায় বসে, নিউরন ভাই, নিউরন থাকে ব্রেইনে, আর বৃক্কের একক হচ্ছে নেফ্রন। নিউরন থাকে কোথায়? ব্রেইনে, মস্তিষ্কে। মস্তিষ্কের একক হচ্ছে নিউরন, কার্যিক একক। আর বৃক্কের একক কোনটা? নেফ্রন। ঠিক আছে, ওকে। এখানে আর কিছু নাই, আমরা চলে যাচ্ছি নিচের দিকে। এই অধ্যায়ে কিন্তু অনেক কাটছাট করে পড়া যায়, দেখবেন, খেয়াল করেন। 3টা জিনিস লেখা আছে ভাই, খেয়াল করো। রেচন পদার্থটা কেমন, যে প্রধান রেচন পদার্থটা কেমন, এর ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, ইউরিওটেলিক। ভাই নামটা দেখে একটা ছাগলও বুঝতে পারবে, ইউরিও মানে ইউরিয়া, তাই না? একটা ছাগলে বুঝতে পারবে এটা হচ্ছে ইউরিয়া। তাহলে ইউরিওটেলিক প্রাণীর প্রধান রেচন পদার্থ কোনটা? ইউরিয়া। তাহলে আমাদের মানুষের, তোমরা সবাই জানো, মানুষের প্রধান রেচন পদার্থ হলো ইউরিয়া, নাইট্রোজেন গঠিত একটা পারফেক্ট বর্জ্য পদার্থ। নাম কি? ইউরিয়া। পারফেক্ট কেন বললাম? কারণ তোমরা জৈব যৌগ পড়তে গিয়ে প্রথমেই কিন্তু ইউরিয়ার কথা পড়তে মনে আছে, যে প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? ইউরিয়া। মনে আছে তোমাদের এগুলা? আচ্ছা, আশা করি মনে আছে। ওই যে জৈব রসায়নের জনক ফ্রেডরিক উলার কাজ করা শুরু করছিলেন, হুট করেই দেখছেন যে তিনি চান নাই, কিন্তু ইউরিয়া তৈরি হয়ে গেছে। এই জন্য বলা হয় প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটা? ইউরিয়া। তো এই হচ্ছে সেই ইউরিয়া। ইউরিয়াকে রেচন পদার্থ, ফাইন, এই জন্য বলা হয় ইউরিওটেলিক, এটা মানুষের মধ্যে পাওয়া যায়, গুড। ইউরিকোটেলিক, এটাও একটা ছাগল বা গরু, যে কেউ বুঝতে পারবে। ইউরিকোটেলিক, ইউরিকো, এই যে কো, ইউরিক আছে, ইউরিক। তাহলে প্রধান রেচন, তাহলে এই জাতীয় প্রাণীর ক্ষেত্রে প্রধান রেচন বর্জ্য কি হবে? ইউরিক অ্যাসিড। যে ইউরিকো নাম দেখি তো ক আছে এখানে, তাহলে ইউরিক অ্যাসিড হবে। ক না থাকলে না ধরো ইউরিয়া হইতো, বলে দিচ্ছি ইউরিক অ্যাসিড, মিলে যায়, ইউরিক অ্যাসিড, শেষ, গুড। এটা কই পাওয়া যায়? এটা হচ্ছে ওই পোকামাকড়ের মধ্যে, যে পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি, এগুলোর মধ্যে। তাহলে আমাদের পতঙ্গ বলতে ধরো আমাদের ঘাসফড়িং, পড়ছিল মনে আছে? ঘাসফড়িং, এই যে ঘাসফড়িং, ঘাসফড়িং এর প্রধান রেচন বর্জ্য পদার্থ হলো এই ইউরিক অ্যাসিড। এই জন্য ঘাসফড়িংকে বলা হয় ইউরিকোটেলিক প্রাণী। কি বলা হয়? ইউরিকোটেলিক প্রাণী। এটা আমাদের ঘাসফড়িংটা ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের এটা সিলেবাসে আছে। তো এরকম যারা পতঙ্গ আছে, প্লাস সাপ, টিকটিকি, এগুলা। পাখি, পাখি তো মানুষ, ওই যে পাখি কিন্তু খেয়াল করো, ঘাসফড়িং কিন্তু দেখতে একটা পাখির মতো না, উড়ে, যদিও পুরোপুরি পাখি না, এটা একটা অন্য পর্ব, তাই না, আর্থ্রোপোডা। যাই হোক, সে যেহেতু উড়ে, এভাবে চিন্তা করবে, তাহলে হয়তো তোমার জন্য ইজি হয়ে যাবে। ঘাসফড়িং যেহেতু ইউরিকোটেলিক, ঘাসফড়িং এর তো পাখা আছে, সে উড়ে, পাখির মতো চিন্তা করবে। চলেন সামনের দিকে আগাই। অ্যামোনোটেলিক, ভাই এটা গরু ছাগল সবাই বুঝতে পারবে। অ্যামোনোটেলিক মানে যে সকল প্রাণীর প্রধান বর্জ্য পদার্থ অ্যামোনিয়া, তাকে বলে অ্যামোনোটেলিক। শেষ, প্রধান বর্জ্য পদার্থ অ্যামোনিয়া, কি বলবো? অ্যামোনোটেলিক, সিম্পল। এই যে তোমাদের প্রিয় জিনিস হাইড্রা, হাইড্রা
হাইড্রা হচ্ছে ভাই খুবই সিম্পল, সহজ, মানে সহজ সরল মানুষ। ওর প্রধান বর্জ্য পদার্থ হচ্ছে কোনটা? অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা বর্জ্য পদার্থ হইলো, অবশ্যই ইম্পর্টেন্ট বর্জ্য। আচ্ছা আমাকে দেখি তো কেউ মনে আছে কিনা অ্যামোনিয়া তৈরি হয় কোন পদ্ধতিতে? কেউ কি বলতে পারবা অ্যামোনিয়া তৈরি হয় কোন পদ্ধতিতে? একটা পদ্ধতির নাম আছে যে পদ্ধতির মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হয়। ভাইয়াকে কেউ কি বলতে পারবেন যে অ্যামোনিয়া তৈরি হয় কোন পদ্ধতিতে? ভেরি গুড, ভেরি গুড। উত্তর হচ্ছে হেবার পদ্ধতি। ভেরি গুড, ভেরি গুড ব্রাদার্স এন্ড সিস্টার্স। উত্তর হচ্ছে হেবার পদ্ধতি। হুম, গুড। ওকে ফাইন। আচ্ছা আমি একটা জিনিস চেক করতেছিলাম। গুড, চলুন ইনশাল্লাহ নেক্সট সামনের দিকে আগাই, আর কিছু লাগবে না, সামনের দিকে আগাচ্ছি। খেয়াল করেন মানুষের রেচনতন্ত্র, ভাই প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক। কারণ সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, প্রধান রেচন অঙ্গটা বৃক্ক। এবং এই বৃক্কের মাধ্যমে কত পার্সেন্ট বর্জ্য বের হয়? এই তুমি এ প্লাস পাওয়ার না পাও, ইনশাল্লাহ বাবা, বৃক্ক কিন্তু এ প্লাস পেয়ে গেছে। বৃক্কের মাধ্যমে এ প্লাস 80 ভাগ। কত ভাগ? 80 ভাগ। এই 80 সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট ভাই, মেডিকেলেও আসছে, ডেন্টালেও আসছে। কি সুন্দর! বৃক্কের মাধ্যমে কত ভাগ রেচন বর্জ্য নিষ্কাশিত হয়? 80 ভাগ, 80%। অনেক ভালো কিন্তু। আচ্ছা বাকি সহকারী রেচন অঙ্গ আমরা এটা পড়ছি একটু আগে, ত্বক, ফুসফুস, যকৃৎ। তোমার যকৃৎ আছে দেখছো? পৌষ্টিক নালী। ওকে, বর্জ্যের মাধ্যমে বের হয়। যকৃৎ যা আছে এটা একটু খেয়াল করো। অপশনে কিন্তু যকৃৎটা দেখতে মনে হবে যকৃৎ দেবার কেমনি বের হয়, তাই না? এরকম মনে হবে। এই জন্য পরীক্ষার জন্য যকৃৎটা একটু খেয়াল করো। কারণ পৌষ্টিক নালী তো ওটা পারবা, কারণ মল মল যখন তৈরি হয় আলটিমেটলি পৌষ্টিক নালী তো এখানে যুক্ত আছে এর সাথে। তো এটা গুড। ত্বক গুড, ফুসফুস গুড, ভেরি গুড। যকৃৎটা একটু প্যাচ লাগতে পারে, খেয়াল করো। সহকারী আমাদের ভাই, এই বৃক্ক বাদে যা আছে সবই তো সহকারী রেচনাঙ্গ। এগুলো সব সহকারী রেচনাঙ্গ। কত পার্সেন্ট? 20%। দরকার নাই, 1% পড়লেই হয়। বৃক্ক এ প্লাস পাইছে, বৃক্ক পাস করছে 80 ভাগ। ঠিক আছে, বৃক্কের মাধ্যমে 80 ভাগ রেচন বর্জ্য নিষ্কাশিত হয়। আর খেয়াল করো এই এক জোড়া বৃক্ক, এক জোড়া রেচন নালী, সব এক জোড়া জোড়া করে আছে। ঠিক আছে, গুড। কিন্তু মূত্রথলিতে মানুষের একটাই থলি, একটা নালীও একটা। ওকে, এগুলো সহজ জিনিস। খেয়াল করো বৃক্ক, মানুষের বৃক্ক দুইটা। তোমরা পড়ছিলাম মনে আছে কোটি, ওই যে কোটি দেশীয় কশেরুকা তোমাদের অস্থি অধ্যায়ে আছে, পড়ছো না? লাম্বার কশেরুকা বা কোটি দেশীয় কশেরুকা, ওই কশেরুকা গুলার সেন্ট্রাম বৃক্ক আকৃতি। কারণ কোটি মানে কোমর, আর আমাদের কোমরে অবস্থিত অঙ্গের নামে হলো বৃক্ক। কোমরে কোন অঙ্গ থাকে? বৃক্ক। আমাদের কোমরে, তাহলে আমাদের কোমরে কোন অঙ্গ থাকে ভাইয়া? উত্তর হচ্ছে বৃক্ক থাকে। কোন অঙ্গ থাকে? বৃক্ক। নেক্সট খেয়াল করো T12L3, এটা মনে রাখবা, বৃক্কের লেভেল থোরাসিক 12 থেকে লাম্বার 3 পর্যন্ত। থোরাসিক পড়ছো না? যে সার্ভাইকেলের পরে থোরাসিক, বুকের কশেরুকাগুলো পিছন দিকে থাকে। এই যে সার্ভাইকেলের পরে থোরাসিক, থোরাসিক 12 থেকে লাম্বার 3, T12L3। বৃক্ক দেখতে হচ্ছে সামান্য শিমবীজের মতো, পার্শ্বদেশ উত্তল, ভিতরের দিকে অবতল। আমি এটা দেখাবো, এগুলো আমি দেখাবো, এগুলো টেনশন করার দরকার, আমি দেখাবো। এটা একটু খেয়াল করো, বাম বৃক্ষটা ডান বৃক্ষের তুলনায় সামান্য উপরে। এটা আমি কেন মনে রাখবো? বাউক, বাউক দিয়ে মনে রাখবো। বাউক মানে কি জানো? বাম বৃক্ষ উপরে, বাউক মানে বাম বৃক্ষ উপরে। আর কত হচ্ছে কর্টেক্স, কত হইলো কর্টেক্স। তার মানে উপরের অংশটাকে বলে কর্টেক্স। মানে একটা বৃক্ষের উপরেরটাকে, বাইরেরটা উপরে মানে বাইরেরটাকে বলে কর্টেক্স, বাইরের অংশটাকে বলে কর্টেক্স, ভিতরের অংশটাকে বলে মেডুলা। আমাদের মস্তিষ্কের বেলায়ও সেম, বাইরের অংশকে বলা হয় কর্টেক্স, ভিতরের অংশকে বলা হয় মেডুলা। কথা ক্লিয়ার? ওকে, তাহলে বৃক্কের বাইরের অংশটাকে বলে কর্টেক্স, সেম বাউক, বাম বৃক্ক উপরে এবং বাইরের অংশটাকে বলে কর্টেক্স। খুব সিম্পল, এই ছন্দের মধ্যে হয়ে গেছে। বা তুমি আরো সুন্দর করে তোমাদের ঢং করার ইচ্ছা লিখ করতে পারো, বউকই। বউকই মানে বাম বৃক্ক উপরে
এবং বাইরের অংশটাকে বলে কর্টেক্স। বউ কই, এটা আরো ভালো মনে থাকবে, তোমাদের এগুলা বেশি মনে থাকে, তাই না সবারই। এই ধরনের একটা বৃক্ক, এইভাবে বৃক্ক আঁকছি এমনি, কিডনি। এই যে তোমরা জানো এরকম কোনো পৃষ্ঠ থাকলে এই বাইরেটাকে বলা হয় উত্তল। পড়ছো না ফিজিক্সে? বাইরেটাকে বলে উত্তল, এই পাশটাকে বলে উত্তল, আর ভিতরের অংশটাকে কি বলে, এই অংশটাকে কি বলে, এই অংশটাকে বলা হয় অবতল। এটা তোমরা সবাই পড়ছো নর্মালি, তোমাদের নর্মাল ফিজিক্সের থিওরি, তাই না? তো এটা হচ্ছে উত্তল, কোনো কিছু এই জায়গাটা উত্তল, আর এই ভিতরের জায়গাটা হচ্ছে অবতল, তাই না? ঠিক, ওকে। তো এটা পারবা। চলে আসি মূত্রথলি এবং ইউরেটার। এখানে খেয়াল করো, ইউরেটারের মধ্যে ভাইয়া দৈর্ঘ্যটা খেয়াল করো একটু। সাধারণত বলছে 25 সেন্টিমিটার, ভেরি ইম্পর্টেন্ট দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। কারণ কি জানো, তোমাদের যে ডিউডেনাম ভাইজান, এই ডিউডেনামের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। ডিউডেনাম কত? 25 সেন্টিমিটার। তাহলে ইউরেটারের দৈর্ঘ্য আর ডিউডেনামের দৈর্ঘ্য সমান। ইউরেটার তো থাকে নিচের দিকে, ইউরেটার এবং ডিউডেনামের দৈর্ঘ্য সমান 25 সেন্টিমিটার। কত? 25 সেন্টিমিটার। মনে আছে তোমাদের? ডিউডেনামের কথা মনে আছে? না থাকলে নাই, পড়ে ফেলো, জিনিস তো ভুলবা, স্বাভাবিক, ভুলাটাই স্বাভাবিক, মনে থাকলে খুব ভালো। তাহলে ডিউডেনামের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। ফাইন। মূত্রথলি, সবার মূত্রথলিতে ছবি দেখো, খেয়াল করো, এরকম একটা মূত্রথলি আমরা আঁকি সবসময় এরকম। এই কি আকৃতির? এটা ত্রিকোণাকার। কি আকৃতির? ত্রিকোণাকার। এখানে একটা স্পেশাল ধরনের পেশি থাকে, এটা একটু উল্টা পাল্টা টাইপের একটা নাম, মানে এটা কেমন যেন ধ্যাত করে, হ্যাঁ, ডেট্রুসর পেশি। ডেট্রুসর, এই একটা পেশি বই আর কোথাও নাই, শুধুমাত্র এই অধ্যায়ের এই অংশ দেয়া আছে। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা আনকমন জিনিস। তাহলে বলো, মূত্রথলিতে কোন ধরনের পেশি থাকে? উত্তর কি হবে? ডেট্রুসর পেশি। কি পেশি? ডেট্রুসর। এই যে ডেট্রুসর হচ্ছে এক ধরনের অনৈচ্ছিক পেশি। কারণ তুমি তো চাইলেই মূত্রথলিকে কন্ট্রোল করতে পারবে না, পারবা? তুমি মূত্রনালীর একটু মাঝে মধ্যে মূত্র তুমি চেপে রাখতে পারবা, এটা পসিবল, বাট তোমার পক্ষে সম্ভব মূত্রথলিকে কন্ট্রোল করা পসিবল না। নেক্সট খেয়াল করো, নর্মালি মূত্রথলি কি পরিমাণ ধারণ করতে পারে? শোনো, একটা হচ্ছে ধারণ করতে পারা, আর একটা হচ্ছে কি পরিমাণ জমা হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, যেটা কিন্তু আলাদা বিষয়। সে ধারণ করতে পারে প্রায় 700-র মতো, কিন্তু তার অর্ধেকের কাছাকাছি হইলেই তোমার মনে হবে যে না না বাথরুমে যাই। বুঝতে পারছো? এই জন্য আমাদের যখন প্রায় সময় আমার অনেক সময় বলে না যে প্রস্রাব চেপে রাখা, চেপে কেমনে রাখে? ও তো ব্রাস্ট হয়ে যাওয়ার কথা, তাই না? এই যে কিছু ধারণ ক্ষমতা থাকে, এক পর্যায়ে করতে করতে যখন একেবারেই ফুল হয়ে যায়, তখন না চাইতেই মানুষের প্রস্রাব হয়ে যাবে। ঠিক আছে? নর্মালি 700 মিলিলিটার, 700 অনেক ভালো, কিন্তু তার অর্ধেক হচ্ছে জমা হইলেই মূত্র ত্যাগের ইচ্ছা। 350-320 এটা নিয়ে প্যারা খাবা না, কাছাকাছি একটা সংখ্যা। তাহলে 320 হইলেই তার মনে হয় মূত্র ত্যাগ করে আসি, আর 700 পরিমাণ তার জমা থাকতে পারে। ঠিক আছে? তাহলে আমি যেটা বললাম, হ্যাঁ আমাকে বলো তো, মূত্রথলিতে কোন ধরনের পেশি আছে? থলির মধ্যে পেশিটার নাম কি? একটা ডেট্রুসর পেশি। নাম কি এটার? ডেট্রুসর পেশি। ভেরি গুড। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, মূত্রনালী দৈর্ঘ্য এসব মানে চাইলে পড়তে পারো, বাট না পড়লে পেরে দিব না। খেয়াল করো, এখানে খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, আমাদের এই জায়গাটা খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। বৃক্ষ দেখতে কেমন? পিচ্ছি পিচ্ছি। এই যে ছবিটা একটু দেখো, এই ছবিটা একটু তাকাও, বৃক্ষটা দিকে একটু মায়া করে তাকাও, দেখতে অনেকটা শিমের বিচির মতো না? তোমার শিমের বিচি খাইছো, এই শিমের বিচির মতো। ঠিক আছে? বাম বৃক্ষটা সামান্য উপরে থাকে। আচ্ছা, এবার আসি আমরা, দেখো বৃক্ষের দৈর্ঘ্য বস্তু খেয়াল করো, দতে 10 সেন্টিমিটার। বৃক্ষের দৈর্ঘ্য কত? দতে 10 সেন্টিমিটার। পথে প্রস্থ 5 সেন্টিমিটার। দতে দৈর্ঘ্য, দতে 10, পথে প্রস্থ, পথে 5। ঠিক আছে? স্থূলত্বের ততে 3। তাহলে দতে দৈর্ঘ্য, দতে 10 সেন্টিমিটার, পথে প্রস্থ, পথে 5, মিলে গেছে। স্থূলত্ব ততে 3। এই যে মুখস্থ করা লাগলো না। ঠিক আছে? তাহলে আমরা ইনশাল্লাহ পারবো এগুলা। নেক্সট খেয়াল করো, ওজন পুরুষে কত, নারী দেহে কত? তো প্রথম সংখ্যাটা আমরা সাধারণত মুখস্থ করি, চাইলে তুমি বেশি যেটা বড় আছে এটা মুখস্থ করতে পারো। ভাই একটু পানিতে বললেন তো। পুরুষের ক্ষেত্রে ওজন হচ্ছে 170 গ্রাম। 170 গ্রাম। নারীতে ধরো 130 থেকে 150 গ্রাম। আচ্ছা, এখন এই সংখ্যাটা তুমি এমনিতেই মনে রাখার কথা, এমনিতে মনে রাখতে পারবে আশা করি। তারপরে যদি তোমার ঝামেলা হয়, সেক্ষেত্রে তোমার সংখ্যাটা একটু অন্যভাবে মনে রাখতে পারো। যে পুরুষ সপ্তাহে 7 দিন কাজ করে, এই 7 দিয়ে মনে রাখতে পারো। জাস্ট নিজের মতো করে চিন্তা করে নেওয়া আর কি, বুঝছো? তোমার যদি আরো ভালো জিনিস মনে রাখতে পারো, এমনি পারবা, এটা ছন্দ লাগে না, এমনি মনে রাখবা। পুরুষ 7 দিন কাজ করে, তখন আমার নারীরা বলবে কি রে ভাই, আমরা কি ঘরের ভিতরে কি ঘুমাই থাকি নাকি? না,
নারীরা আরো বেশি কাজ করে, এই জন্য আমরা নারীদের ব্যয় করি। দেখো নারীরা হচ্ছে 5 + 3 8 দিন কাজ করে, একটু বেশি বাড়াই দিলাম, ঠিক আছে। তাহলে পুরুষরা হচ্ছে 7 দিন কাজ করে, নারীরা 8 দিন বাড়াই দিলাম, যোগ করে দিও, দরকার নেই আর। এই যে পড়াইছি বাউকের মধ্যে ছিল বৃক্কের বাম বৃক্ষটা উপরে আর বাইরের অংশটাকে বলে কর্টেক্স। এই যে লেখা আছে বাইরের অংশটাকে বলে কর্টেক্স, লেখা নেই, এটা পরে লিখছে। বাইরেটাকে উত্তল, ভিতরে অবতলে পড়াইছি। এই যে বাউকে দেখো বাইরে উত্তল মিলে যায়, বাইরে উত্তল। আমি ছবি এঁকে দেখাইছিলাম, এই যে বৃক্ষ যদি এরকম হয়ে থাকে, বৃক্ষের এই অংশটা হচ্ছে উত্তল, এই অংশটা উত্তল, বাইরে এই অংশটা লাল করে দিচ্ছি উত্তল, আর আর এই ভিতরের এই অংশটা হচ্ছে অবতল, এই অংশটা কি অবতল, তাই না? এগুলো সিম্পল ফিজিক্স। আচ্ছা খেয়াল করো, মনে রাখবা হাইলাম বলতে হাইলাম কি রে, এই যে অবতল অংশ, খেয়াল করো অবতল অংশের ভাঁজ কেন, একটা ভাঁজ হয়ে থাকে, এই ভাঁজটাকে বলে হাইলাম। আচ্ছা এখানে একটা খেয়াল করো, ওরা অবতল মানে ওরা এভাবে চিন্তা করতেছে, হ্যাঁ, বাট এটা কিন্তু অবতল অংশ, এমনি চিন্তা করলে অবতল, এটা অবতল, এটা মনে রাখবা অবতল, তুমি জানো এই আমরা এভাবে আঁকি না অবতল লেন্স। আচ্ছা তবে এই জায়গাটা খেয়াল করো, এটাও কিন্তু অবতল, এই যে এটা অবতল, এই এই জায়গায় বাইরে থেকে দেখলে অবতল লাগে, ঠিক আছে, এটা উত্তর এটা অবতল, সমস্যা নেই, ভিতরে বাইরে তো বুঝে গেছো, যেমনি যাও না কেন তুমি যেভাবে বলো কারেক্ট হবে। তো এই অবতল অংশের ভাষে কি বলে হাইলাম, মনে রাখবা হাইলাম আসলে কি জিনিস, শোনো সহজ করে বলি, কোন একটা অঙ্গের যে জায়গা দিয়ে তার ধমনী, শিরা, রক্তবাহিকা, স্নায়ু, প্রত্যেকটা অঙ্গেরই তো ধমনী আছে, রক্ত আনা নেয়া করার জন্য ধমনী, শিরা, রক্ত তোমার কি বলে স্নায়ু আছে, তাই না? তো অনেক কিছু আছে, ধরো বিভিন্ন নালী আছে বের হয় বা ভিতরে ঢুকে। এই সবগুলা কিন্তু এমন না যে একটা ধরো এটা একটা অঙ্গ, ধরো এটা বৃক্ক, এমন হয় না যে বৃক্ষের উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা, ডান দিয়ে বামে, এরকম হয় না। সবাই একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট দিয়ে সবাই ভিতরে যাওয়া আসা করে, একটা ছোট গর্তের মতো জায়গা আছে, মানে একটা নির্দিষ্ট অংশ দিয়ে সবকিছু বাইরে বের হয় বা ভিতরে ঢুকে, এক জায়গা দিয়ে সবকিছু, একটা একটা ছোট একটা অঞ্চল, এটাকে বলে হাইলাম। কি বলা হয়? হাইলাম। তাহলে এই হাইলাম কিন্তু শুধুমাত্র বৃক্ষে না, অনেক জায়গায় আছে। ধরো ফুসফুসের যে অংশ দিয়ে মনে করো ব্রঙ্কাস ঢুকে, এই হ্যান ত্যান ঢুকে, ওইটা বলে হাইলাম। যকৃতের যে অংশ দিয়ে এই যকৃত নালী টালি হ্যান ত্যান ঢুকবে, ওটা বেরোবে, বা হ্যাপাটিক যা যা আছে, ওই অংশটা বলা হয় হাইলাম, বুঝছো? হাইলাম হচ্ছে একটা ছোট অঞ্চল, ভিতরের দিকের ছোট ভাঁজ, অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে হাইলাম বুঝছো, যে জায়গা দিয়ে ধমনী, শিরা, স্নায়ু, বিভিন্ন নালী, এসব জিনিস হয় ঢুকবে বের হবে, এই কাজগুলো হবে, ওই জায়গাটা বলে হাইলাম। ভেরি গুড। তাহলে এখন খেয়াল করো হাইলামের মধ্যে দিয়ে কি কি ঢুকবে কি কি বের হবে, মনে রাখো, খেয়াল করো। নর্মালি আমাদের কোন একটা অঙ্গে ধমনী ঢুকে, কারণ কি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়, তারপরে শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে বাইরে বের হয়। তোমরা সবাই জানো ধমনীর কাজ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, আর শিরার কাজ কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। খেয়াল করো ধমনী, শিরা, তাই তো? তাহলে খেয়াল করো কি কি ঢুকে, দেখো এই যে রেনাল ধমনী ভিতরে প্রবেশ করে, দেখো রেনাল ধমনী ভিতরে প্রবেশ করে, ক্লিয়ার? আর শিরা বের হয়, যে রেনাল শিরা বের হয়, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো, এটা যদি বৃক্ক হয়, বৃক্ক থেকে যখন মূত্রগুলা তৈরি হয়, মূত্রটা কিন্তু এই যে ইউরেটারের মাধ্যমে চলে আসে মূত্রথলিতে, ইউরেটারের মাধ্যমে কই চলে আসে? মূত্রথলিতে। তাহলে শিরা তো বের হয় বুঝলাম কনসেপ্ট দিয়ে, আর এটা আমাদের খেয়াল রাখতে হবে, বৃক্ক থেকে যে নালীটা বের হয় নাম কি এটা? ইউরেটার। ইউরেটারের দৈর্ঘ্য কত পড়াইছি বলেন? ইউরেটারের দৈর্ঘ্য কত? ইউরেটারের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, তাই না? পড়েছো তোমরা, ভেরি গুড। তাহলে ইউরেটার বের হয়, মূত্র যেটা তৈরি হয় ভিতরে, এই যে ভিতরে যে মূত্র তৈরি হয়, এই মূত্রগুলা নিয়ে ইউরেটার বাইরে বের হয়, এই যে ইউরেটার বের হয়, শিরা বের হয়, ধমনী ঢুকে, স্নায়ু ঢুকে, স্নায়ুতে উদ্দীপনা নিয়ে ঢুকতে হবে, তো অনেক গুরুত্বপূর্ণ কাজ স্নায়ু, তাই না? এই ধমনী ঢুকে আর স্নায়ুর ভিতরে ঢুকে। বৃক্কের আবরণে কি বলে? ক্যাপসুল। কি বলা হয়? শুধু ক্যাপসুল, মানে আর কিছু না। যেমন ধরো যকৃতের আবরণী, কেউ বলতে পারবা যকৃতের আবরণীকে কি বলে? কারো মনে আছে? যকৃতের একটা আবরণী আছে, যকৃতের আবরণীকে কি বলে? ভেরি গুড, ভেরি গুড। যকৃতের আবরণীকে বলে গ্লিসন্স ক্যাপসুল, এক্সিলেন্ট।
আর বৃক্কের আবরণী হচ্ছে ভাইজান শুধু ক্যাপসুল। সুন্দর জিনিস, খেয়াল করো একবার। তাহলে আমি অলরেডি এটা অনেকবার বলছি, এই যে বৃক্কের বাইরে থাকে কর্টেক্স, বুঝছি না, কর্টেক্স। এখন কর্টেক্সের রং কি? কতে কর্টেক্স, কতে কালো, কতে কর্টেক্স, কতে কালো। এখন কোনো কিছু কালো বললে এটা তো হয় না, সেটা কোনো কিছু রং কি কালো হয় নাকি? তো কালো না বলে বলা হয় গাঢ় অঞ্চল। কি বলে? একটু গাঢ়, ডার্ক অঞ্চল। কালো বলাটা একটু খারাপ দেখায়, তা আমার একটু কালো বললো তো আমার একটু খারাপ লাগবে, স্বাভাবিক, মন থেকে একটু খারাপ লাগবেই, খুবই স্বাভাবিক। যদি আমি কালো, কিন্তু কালো বলাটা একটু আমার কাছে একটু খারাপ লাগবে, তাই না? এই জন্য যদি কেউ বলে একটু গাঢ় কালার, এই জন্য কালোর পরিবর্তে গাঢ়। এই যে কতে কর্টেক্স, কতে কালা, কালো, কালোর পরিবর্তে গাঢ় কালার। এবার খেয়াল করো, মাঝখানে মেডুলা, মেডুলা লতে লাল রং, মেডুলার লতে লাল রং। তাহলে মেডুলার রং কেমন? লাল। নেক্সট খেয়াল করো, পেলভিস, ভিতরের অঞ্চলটাকে বলে পেলভিস। কিভাবে মনে রাখবো? দেখো, পেলভিসের ভতে ভিতরে, পেলভিসের ভতে ভিতরে, পেলভিসের রং কি? ভতে সাদা। কি চমৎকার, সব ভাবে সব মিলে যায়। তাহলে পেলভিসের ভতে ভিতরে, তাহলে ভিতরের অঞ্চলটাকে কি বলে? পেলভিস। পেলভিসের রং কেমন? পেলভিসের সাথে সাদা। মেডুলা রং কেমন? লাল, তাই না? হয়ে গেছে। তাহলে মেডুলা রং কেমন? লাল, পেলভিস সাথে সাদা। পারবেন তো? সহজ না? দেখবা ইনশাল্লাহ বাসায় দেখবে অধ্যায় বেশি এটা পড়া লাগবে না, সুন্দর মতো ক্লাসটা করো, তাহলে বুঝতে পারবা। নাহলে বাসায় অনেক পড়বা, অনেক পড়বা। ওকে, একটা টেকনিক দিচ্ছে আর কি, যে ইউভি বের হয়। ইউভি মানে ইউরেটার এবং ভেইন, ভেইন মানে শিরা বের হয়, আর্টারি এবং নার্ভ এন প্রবেশ করে। এটাও মনে রাখার জন্য ভালো, তাই না? ইউভি বের হয়, বের হয় কি? কি সুন্দর ছবি দেখছো, কি সুন্দর ছবি। এর নাম হচ্ছে ইউরেটার, এটা বের হয়, ইউরেটার দিয়ে মূত্র তৈরি হয়, বের হয়। আর শিরাতে বের হয়, এই নীল রঙটা হচ্ছে শিরা, সরি নীল রঙটা তো শিরা। শিরা যে বের হয় এটা বলা কিছু নাই, শিরার কাজই তো হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি কেউ ভিতরে ঢুকবে নাকি? কার্বন ডাইঅক্সাইড নিয়ে তো বের হইতেই হবে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে ভিতরে কি লীলা খেলা হবে না। আর ধমনী হচ্ছে লাল রঙেরটা, ধমনীর কাজই তো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা। অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যদি সে বের হয়ে চলে, তার সমস্যা। অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে সে ভিতরে প্রবেশ করে, খুবই সিম্পল। এবার খেয়াল করো, বলছে অনেক কিছু বলছে, এই যে এগুলো বলে রেনাল পিরামিড, এই যে এগুলো বলা হয় পিরামিড। এই যে এরকম আমি এই আকৃতি আঁকতেছি, খেয়াল করো, এগুলো বলা হয় রেনাল পিরামিড। কি বলা হয়? রেনাল পিরামিড। দেখতে পিরামিডের মতো না, এই জন্য বলা হয় পিরামিড। সংখ্যা আছে 8 থেকে 18, পড়তে পারো চাইলে। এবার খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট, এই যে মনে করো পিরামিডে বললা, এখন পিরামিডের মধ্যে এগুলো হলো পিরামিড, এগুলোর মধ্যে ধরো মূত্রটুত্র আসলো, এখানে নিশ্চয়ই এই মাথায় ছিদ্র থাকা লাগবে। আমি মাথাটা একটু দেখাই তাহলে তোমার সাদা রং দিয়ে, দেখো নিশ্চয়ই এই মাথাগুলোতে ছিদ্র থাকতে হবে, তাই না? ছিদ্র না থাকলে মূত্রটা কেমনে আসবে? এখানে আসবে, এই ছিদ্রগুলোরে বলা হয় পেপিলা। তাহলে পিরামিডের মাথায়, এই যে পিরামিডের মাথায় ছিদ্রযুক্ত চূড়া, এটা কি বলে? পেপিলা বলে। কি বলে? পেপিলা। তাহলে পিরামিডের মাথায় এই ছিদ্রযুক্ত এই চূড়াটারে বলা হয় পেপিলা। কি বলা হয়? কোনলা? পেপিলা। তাহলে পিরামিডের মাথায় ছিদ্রযুক্ত এই চূড়াটাকে বলা হয় পেপিলা। বুঝছেন? ইনশাল্লাহ পারবেন আশা করি, তাই তো? ওকে, ফাইন। এবার খেয়াল করেন, দেখেন ভাই, এখানে কি আছে? রেনাল কলাম। কলাম হচ্ছে যে পিরামিডের মাঝখানে এই জায়গাগুলো বলে রেনাল কলাম। পিরামিডের মাঝখানে জায়গাগুলো কিরকম কলামের মতো না ভাই? এই যে এরকম কলামের মতো লম্বা না, কলাম বলে। এগুলা পরীক্ষাতে আমরা আসে না, তারপর রিডিং দিতে পারো, বুঝছো? ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ফানেলের মতো প্রসারিত অংশকে রেনাল পেলভিস বলে। এই যে তোমাদের বইয়ে কি মার্কিং করে দিছে? খেয়াল করো, হ্যাঁ দিছে, খেয়াল করো। এই যে এখানে মূত্র তৈরি হয়, এখানে তৈরি হয়, এখানে তৈরি হয়, সবাই তৈরি হওয়ার পরে সে এইখানে জমা থাকে। এই যে খালি জায়গাটা একটু ফানেলের মতো একটু প্রশস্ত, এই যে একটু ফানেলের মতো প্রশস্ত, এই অংশটাকে বলা হয় পেলভিস। কি বলা হয়? পেলভিস। এই জায়গাতেই, এই ভিতরের এই জায়গাতেই কিন্তু মূত্র জমা থাকে, মূত্র জমা থাকে। খেয়াল করছো? বৃক্কের বিভিন্ন জায়গায় মূত্র তৈরি হওয়ার পরে সবাই এসে এখানে সেই জায়গাটার মধ্যে জমা থাকে। এই যে তাহলে ফানেলের মতো প্রসারিত অংশ হচ্ছে রেনাল পেলভিস, রেনাল পেলভিস। ঠিক আছে? আর লাগতেছে না ভাই, খেয়াল করো, নিচের দিকে আসো। মেজর কেলিক্স, মাইনর কেলিক্স সংখ্যা পড়তে পারো, আর বেশি ডিপে পড়ার দরকার নেই, ফালতু জিনিস বেশি পড়ার দরকার নাই, সংখ্যা বললে হচ্ছে। বৃক্কের কাজ, বৃক্কের কাজ তো বুঝোই, পানির সমতলে বজায় রাখা। অসমো রেগুলেশন কতটা ইম্পর্টেন্ট। অসমোসিস মানে অভিশ্রবণ। অসমোসিস মানে কি? অভিশ্রবণ। তোমাদেরকে পড়াইছিলাম, অসমোসিস মানে হলো অভিশ্রবণ। বলছিলাম পানি সংক্রান্ত
যে কোনো কিছু এমসিকিউতে আসলে উত্তর হবে অভিশ্রবণ। পানি সংক্রান্ত এমসিকিউ আসলে সাধারণত ব্যাপন দিবা না অ্যান্সার, কোনো অ্যান্সারে ব্যাপন দাগাবা না। পানির আদান প্রদান, পানির আসা যাওয়া এরকম কথা বললেই তুমি অভিশ্রবণ দাগাবা। তোমাদের এইচএসসির জন্য সেফ, বুঝছো, এডমিশনের জন্য সেফ। পানির কথা বললেই অভিশ্রবণ। তো পানি তো আলটিমেটলি অসমোসিস, এই যে অসময় কেন আছে, রেগুলেশন মানে মেনটেন করা, ঠিক আছে, অভিশ্রবণ মেনটেন করা। গুড। অম্লক্ষয়ের সমতা রক্ষা, পিএইচ আমি একটু পরে দেখাবো ইনশাআল্লাহ, লাস্টের দিকে আছে আমাদের। এই যে এটা একটু খেয়াল করো, মেইনলি বাইকার্বনেট। আমরা জানি আমাদের রক্তের একটা প্রধান বাফার কোনটা, মানে আছে আমাদের বাইকার্বনেট বাফার। রক্তের প্রধান বাফার কোনটা? বাইকার্বনেট বাফার। ওই যে কার্বনিক অ্যাসিড থেকে আসে, আরো 2 ধরনের, মোট 3 ধরনের বাফার আছে রক্তে, তো এটা প্রধান। রক্তের প্রধান বাফার কোনটা? এটা হচ্ছে বাইকার্বনেট বাফার। নেক্সট খেয়াল করো ভাইয়া, হরমোন উৎপাদন। এটা একটা ভালো এমসিকিউ, কারণ তোমরা সবাই এটা কিন্তু খুব ভালো করে ছোটবেলায় পড়ছিলা। বৃক্কের উপরে, বৃক্ক থেকে যে হরমোন তৈরি হয় নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। খেয়াল করো, বৃক্ক থেকে যে হরমোন তৈরি হয় তার নাম হলো এরিথ্রোপয়েটিন। পরীক্ষায় আসতে পারে যে এরিথ্রোপয়েটিন কোথায় কাজ করে, দেখি তো কারা পারো আমাকে বলো। হ্যাঁ বলো, কি প্রশ্ন করলাম? যে এরিথ্রোপয়েটিন কোথায় কাজ করে? অনেকে ভাবে বৃক্ক, না, বৃক্কে তৈরি হয়, হওয়ার পরে এরিথ্রোপয়েটিন কোথায় কাজ করে? অস্থিমজ্জায়। কোথায় কাজ করে? অস্থিমজ্জায়। কি কাজ করে? সে এরিথ্রোপয়েসিস করে, অর্থাৎ এরিথ্রোসাইট তৈরি করে। পয়েসিস মানে তৈরি করা, লোহিত রক্তকণিকা তৈরি করে। কি তৈরি করে? আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে। শেষ। তাহলে এরিথ্রোপয়েটিন থেকে 3 ধরনের এমসিকিউ আসতে পারে। এরিথ্রোপয়েটিন কোথায় তৈরি হয়? বৃক্কে। এরিথ্রোপয়েটিন কোথায় কাজ করে? অস্থিমজ্জায়। এরিথ্রোপয়েটিন রক্তে কিসের পরিমাণ বাড়ায়? উত্তর হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। তিনটা একই নাম, ঠিক আছে, আরবিসি বা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। গুড। আরো কিছু লিখছে, প্রোস্টাগ্ল্যান্ডিন, এনজিওটেনসিন। এই যে খাইতে কাম, খেয়াল করো, এনজিওটেনসিন। এই বাবুকে কিন্তু পড়ছিলে তোমরা যকৃৎ টপিকে। যকৃৎ টপিকে লেখা ছিল যকৃৎ এনজিওটেনসিনোজেন তৈরি করে। এনজিওটেনসিনোজেন তৈরি করে। এই যে মিলে গেছে নাম। না ভাই মিলে নাই, এই জেনে পার্থক্য, দেখছো, মিলে নাই কিন্তু জেনে পার্থক্য। যকৃৎ যে এনজাইমটা, সরি যকৃৎ যে হরমোনটা তৈরি করে ভাই, খেয়াল করো, এটা কিন্তু নিষ্ক্রিয়। কেমন সেটা? নিষ্ক্রিয়। যকৃৎ যেটা তৈরি করে সেটা কেমন? নিষ্ক্রিয়। পড়াইছিলাম নামের শেষে যদি জেন থাকে, ওই যে পেপসিনোজেন পড়ছিলা তোমরা, নামের শেষে জেন মানে নিষ্ক্রিয়। এই যে নামের শেষে জেন, কেমন? সে নিষ্ক্রিয়। এটা বৃক্কে গিয়ে সক্রিয় হয়, তখন বৃক্কে জেনটা বাদ যায়, নাম হয় শুধু এনজিওটেনসিন। বুঝছো? তাহলে পরীক্ষায় যদি এভাবে আসে যে এনজিওটেনসিনোজেন হরমোন কে তৈরি করে বা কোথায় তৈরি হয়? জেন, জান মানে কলিজা, যকৃতে। এনজিওটেনসিনোজেন, জান, জান মানে কোথায়? জান কি? কলিজা, টুকরা, কলিজা, যকৃত। তাহলে এনজিওটেনসিনোজেন যত যকৃত, ঠিক আছে, এই জেন থাকলে যকৃত। আর শুধু এনজিওটেনসিন, আর শুধু এনজিওটেনসিন থাকলে উত্তর হবে বৃক্ক। আশা করি কারো ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে ফাইন। আবার খেয়াল করো, বৃক্ক রেনিন নামক এক প্রকার এনজাইম ক্ষরণ করে, রেনিন এনজাইম সক্রিয়করণ তৈরি করে। বৃক্ক রেনিন নামক এনজাইম তৈরি করে। বৃক্ক একই সাথে দেখো হরমোন তৈরি করে, আবার একই সাথে এনজাইমও তৈরি করে। তাহলে এবার বলো তো, বৃক্ক কি মিশ্র গ্রন্থি না? হিসেব মতো মিশ্র গ্রন্থি হওয়া উচিত কিনা বলো? একই সাথে হরমোনও তৈরি করে, এনজাইমও তৈরি করে, এই হিসেবে কিন্তু মিশ্র গ্রন্থি হওয়া উচিত। আচ্ছা, পড়বা, রিডিং দিবা। গ্লুকোনিওজেনেসিস মানে নতুন নতুন গ্লুকোজ তৈরি করা, এগুলো পড়াইছি পরিপক্ক মোটামুটি পর্যায়ে পড়াইছি। খেয়াল করো, 3 স্টার ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই প্যারাটা। 3 স্টার ইম্পর্টেন্ট কিরকম? মানুষের বৃক্কের এককে নেফ্রন বলে, সবাই দুধভাত পারে। এই যে ভেরি ইম্পর্টেন্ট, মানুষের প্রত্যেকটা বৃক্কে কত পরিমাণ নেফ্রন থাকে? প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ। তাহলে বলো তো, মানুষের 2 বৃক্ক মিলিয়ে মোট নেফ্রনের সংখ্যা কত? 2 দিয়ে গুণ করতে হবে। কত হবে? ইন্টু 2 মানে 20 থেকে 24 লক্ষ। 20 থেকে 24 লক্ষ, ঠিক আছে। মানুষের প্রতি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? নর্মালি 10 থেকে 12 লক্ষ। আর 2 বৃক্ক বললে 2 ইন্টু 10 থেকে 12 লক্ষ মানে 24 লক্ষ। ভেরি গুড। এটা অনেক লম্বা হয়, প্রায় 22.5 মাইল বা 36 কিলোমিটার। নালিকাগুলাকে যদি তুমি একসাথে করো
লম্বা করে যদি হিসেব করো দেখবা প্রায় 22.5 মাইল বা 36 কিলোমিটার হবে। ধরো আমাদের ঢাকা থেকে অনেক দূর, অনেক দূর। আচ্ছা খেয়াল করো, খুবই 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 ইম্পর্টেন্ট। বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত থেকে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত হয়। কাহিনীটা কি একটু পরে দেখাচ্ছি। যদিও ধরো এখান দিয়ে রক্ত ঢুকতেছে বৃক্কে, হ্যাঁ, একটা নেফ্রনে ঢুকতেছে মনে করো, ঢুকে সে আবার এদিক দিয়ে বের হয়ে যায়। কথা হচ্ছে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত ঢুকে? উত্তর হলো 125 ঘন সেন্টিমিটার রক্ত বৃক্কে ঢুকে। কত? আমি এখানে নেফ্রন আঁকতে লাগছিলাম, বাট আমি বৃক্ক দিয়ে বলতেছি। প্রতিটা বৃক্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত ঢুকে? 125। যা ঢুকে সবে কি মূত্র হয়ে যায়? তাহলে তো তুমি প্রতিদিন 10 লিটার মূত্র ত্যাগ করতে হবে, 20 লিটার হইতো, তাই না? তাহলে 125 ঘন সেন্টিমিটার রক্ত পরিশ্রুত হয়, ঢুকছে কিডনিতে মনে করো। তারপর সবাই ফিরে আসে, 99% ফিরে আসে। জাস্ট এই যে 99% পানি আবার রক্তে ফিরে যায়, 99% ফিরে যায়। তো দেখা যায় এই জন্য প্রতি মিনিটে বাকি থাকে কেবল 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়, মানে 1%। তো 125-এর 1% মানে 1.25%, 0.25 ধরা হয় না, সরাসরি একই বলা হয়, বুঝছো? তাহলে বলো তো, খুবই ইম্পর্টেন্ট, প্রতি মিনিটে কি পরিমাণ মূত্র তৈরি হয় বলো তো? আচ্ছা ঠিক আছে, পরিশ্রুত মানে হচ্ছে এই পরিমাণ আমি দেখাচ্ছি। তারপর কি কি পরিমাণ ঢুকতেছে কেমনে বেরোচ্ছে আমি দেখাবো এখন, তাহলে বুঝতে পারবো সুন্দর করে। হ্যাঁ, বাংলা। ওকে, তাহলে কি পরিমাণ প্রতি মিনিটে কি পরিমাণ মূত্র তৈরি হয় সবাই জানাও ভাইকে। উত্তর হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। পার্সেন্ট বলবো না, উত্তর কি হবে? 1 ঘন সেন্টিমিটার। পার্সেন্ট বলাটা লজিক্যাল না, কি বলবা? 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে একবার ইম্পর্টেন্ট আসে। যদি পরীক্ষা আসে যে প্রতি মিনিটে কি পরিমাণ তরল পদার্থ পরিশ্রুত হয়, তাহলে 125, ভেরি গুড। 125-এর মতো ঢুকে ভিতরে, ঢুকার পরে 99%ই আবার ফিরে যায় রক্তে, কিন্তু 1 ঘন সেন্টিমিটার মূত্র হিসেবে খোদা হাফেজ বের হওয়ার জন্য রেডি হয়। ওকে, প্রত্যেকটা নেফ্রনের দুইটা প্রধান অংশ, রেনাল কর্পাসল আর রেনাল টিউবিউল, আমি দেখাচ্ছি। তো এখানে তোমাদের একটা বক্স দেয়া আছে। তো এখানে একসাথে হচ্ছে কি জানো, তোমাদের কি কি পার্ট আছে আমি এখন ছবিতে দেখাবো, তারপরে একটু বলা আছে। যেমন এই যে প্রক্সিমাল নালিকার দৈর্ঘ্য কত, হেনলি লুপ কত, 14, 11, 5, আস্তে আস্তে কমতেছে। প্রক্সিমাল নালিকা, হেনলি লুপ, ডিস্টাল নালিকা। তো 14, 11, 5 আস্তে আস্তে কিন্তু কমে গেছে মানটা, বুঝছো? মানটা একটু দেখতে পারো, চলো আমি ছবিটা একটু দেখাই, তাহলে আর সুন্দর ধারণা পাবা। ওকে ফাইন, আমি ছবি একটু আঁকি, খেয়াল করো। প্রথমে দেখো সিম্পল বিষয়, প্রথমে মনে রাখবা, খেয়াল করো নেফ্রনের গঠন আমি আঁকতেছি, তোমাদের নেফ্রন আমি পড়াইতাম না হইলে, যেহেতু শর্ট সিলেবাসের বাইরে। খেয়াল করো, মনে রাখবা যে রক্তবাহিকাটা ভিতরে ঢুকে, তাকে বলা হয় এফারেন্ট ধমনিকা। এফারেন্ট ধমনিকা, যে ধমনী রক্ত নিয়ে ভিতরে ঢুকে তাকে বলা হয় এফারেন্ট ধমনিকা। এই ধমনিকাটা এসে রক্ত নিয়ে আসে, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে, অক্সিজেন বড় দরকার নেই, রক্ত নিয়ে আসে, কারণ তোর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের কাজ নাই। তো সে কি করে? এফারেন্ট ধমনিকা, বুঝছো? যে রক্তবাহিকাটা ভিতরে প্রবেশ করে তার নাম কি? এফারেন্ট ধমনিকা। একটা রক্তবাহিকা ভিতরে ঢুকে, ধমনিটা ঢুকে অনেকগুলা কৌশিক জালিকায় ভাগ হয়, অনেকগুলা কৌশিক জালিকায় ভাগ হয়। এরকম অনেকগুলা কৌশিক জালিকা, ছোট ছোট রক্তনালিকা, এগুলো একসাথে বলে কৌশিক জালিকা। এরকম অনেকগুলা কৌশিক জালিকায় ভাগ হয়, ভাগ হওয়ার পরে সে আবার বের হয়ে চলে যায়। ঠিক আছে, রক্তবাহিকা ঢুকছে, নাম কি এটার? এফারেন্ট। কিসে পরিণত হয়েছে? অনেকগুলা কৌশিক জালিকা, এরপরে বের হয়ে গেছে। বের হওয়া মানে এক্সিট করা। বের হওয়া মানে কি? এক্সিট করা। এক্সিট মানে ইফারেন্ট, এক্সিট মানে ইফারেন্ট। বের হওয়া মানে এক্সিট করে, এক্সিট মানে হচ্ছে ইফারেন্ট। ক্লিয়ার? বের হওয়া মানে এক্সিট, এই যে ইতে এক্সিট, ইতে ইফারেন্ট। তাহলে খেয়াল করো, যে রক্তবাহিকাটা বের হয়ে যায় নাম কি? ইফারেন্ট। আর এই যে মাঝখানে এই যে কৌশিক জালিকাগুলো থাকে, এগুলো বলা হয় গ্লোমেরুলাস। কি বলা হয়? গ্লোমেরুলাস। এই হচ্ছে সেই গ্লোমেরুলাস। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের একটা বেসিক প্রশ্ন করব, আমাকে বলো তো যে গ্লোমেরুলাসের, বলতে পারবো না এখন, একটু পরে বলবো, কারণ তোমরা তো জানোই না এটা। খেয়াল করো, গ্লোমেরুলাস। ক্লিয়ার? এখন দেখো, এখান দিয়ে যে রক্ত ঢুকে, এটা এখানে এই কোষিক জালিকার মধ্যে ছেকে 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 নিচের দিকে পড়ে, ছেকে ছেকে নিচের দিকে পড়ে। কোথায় পড়ে? এখানে একটা পেয়ালার মতো অংশ থাকে, পেয়ালার মতো অংশ, এই যে পেয়ালার মতো অংশ থাকে। এই পেয়ালার মতো অংশ এখানে এসে রক্তগুলা এই ছেকে ছেকে এখানে এসে পড়ে। রক্তটা না, মানে লিকুইডটা ছেকে ছেকে পড়ে, সবাই ছেকে ছেকে পড়ে, সবাই ছেকে ছেকে পড়ে।
এই জায়গাটার নাম হচ্ছে বোমেন্স, পেয়ালার মতো অংশ, এই জায়গাটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন একজন বিজ্ঞানীর নাম, এটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। পেয়ালার মতো এই অংশটাকে কি বলে? বোমেন্স ক্যাপসুল। এবার খেয়াল করো, তোমার মনে প্রশ্ন হইতে পারে, ভাইয়া সব কি চেকে পড়ে, কিছু কি আটকা পড়ে? ইয়েস, দুইটা জিনিস আটকা পড়ে। শোনো, আমি কিন্তু এগুলো ঢঙের কারণে পড়াচ্ছি না, প্রত্যেকটা জিনিস কিন্তু এমসিকিউ, প্রত্যেকটা জিনিস এমসিকিউ। খেয়াল করো, তাহলে যা বলতে লাগছিলাম যে এখানে ছেকে পড়ে, সবকিছু কি ছেকে পড়ে নাকি কিছু জিনিস আটকা পড়ে? সবকিছু আমরা যদি কোনো পর্দার মধ্যে দিয়ে যদি ছেকে রাখি, ডেফিনেটলি কিছু বড় বড় সাইজের যদি কিছু থাকে, এটা আমাদের ছাকনির উপরে আটকা পড়ে, তাই না? ছাকনির উপরেই তো বড় জিনিস আটকা পড়ে। এক্স্যাক্টলি, সব ছেকে পড়লেও দুইটা জিনিস কখনোই ছেকে পড়ে না। আমি এখনই দেখাবো বই থেকে আবার। একটা হচ্ছে রক্ত আমিষ, একটা হচ্ছে রক্ত আমিষ বা প্রোটিন, আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তে যে সকল আমিষ থাকে বা রক্তকণিকায় আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা, এরা কখনোই ছেকে পড়ে না, এগুলো আকার বড় যে, এই জন্য। আচ্ছা, এখন একটা ব্যাপার তো বুঝা গেছে, গ্লোমেরুলাস হচ্ছে ছাকনি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ছাকনি হিসেবে কাজ করে, এর মধ্যে ছেকে পড়ে। এবার বলো তো, যে ছাকনি হিসেবে কাজ করে ওরে অবশ্যই ছাকনিটা পাতলা হইতে হবে। আর ছাকনি যদি মোটা হয় তো তুমি ছেকে কি থাকবে এর দিয়ে, তাই না? ছাকনিটাকে অবশ্যই পাতলা হইতে হবে। কোনো কিছু কখন পাতলা হয়? তার মধ্যে যখন আইসাকার এপিথেলিয়াম থাকে। আইসাকার এপিথেলিয়াম কোনটি? এই যে একবারে পাতলা পাতলা করে, মানে একবারে পাতলা পাতলা এরকম চ্যাপ্টা 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 কোষ, মাছের আইসের মতো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা কোষ, এগুলো বলে আইসাকার এপিথেলিয়াম। খেয়াল করো, তাহলে এরকম এক ধরনের কোষ আছে, আবার মনে করো এক ধরনের এরকম এরকম কোষ আছে। এখন বলো তো কোন জায়গা দিয়ে ইজিলি একটা জিনিস পাস করবে? এদিক দিয়ে পাস করবে নাকি এদিক দিয়ে পাস করবে? এটা তো অনেক মোটা, এদিক দিয়ে পাস করতে কষ্ট হবে না। এই জন্য যেসব জায়গায় ছেকে পড়ে, ছাকনি মাকনির কাজ আছে বা আদান প্রদানের কাজ আছে, বিনিময়ের কাজ আছে, আদান প্রদান বিনিময়ের কাজ আছে, ওইসব জায়গায় সব জায়গায় আইসাকার এপিথেলিয়াম, এটা মনে রাখবা। যত জায়গায় আদান প্রদানের কাজ আছে ভাইয়া, সব জায়গায় আইসাকার এপিথেলিয়াম। আইসাকার, এটা এটা আইসাকার এপিথেলিয়াম। তোমাদের মনে আছে এলভিউলাসের কথা? এলভিউলাস, এই তো এলভিউলাস। এলভিউলাস, ফুসফুসের যে এলভিউলাস থাকে, এর মধ্য দিয়ে কিন্তু সারাদিন গ্যাসের আদান প্রদান হয়, সারাদিন, তাই না? শ্বাস নেই, আদান প্রদান হয়। এই এলভিউলাসের মধ্যে আদান প্রদান হয় মানে কি? এলভিউলাসের যে পাতলা, পাতলা মানে কি? এলভিউলাস কেমনে তৈরি হয়? এই আইসাকার এপিথেলিয়াম দিয়ে। ক্লিয়ার? এলভিউলাস পাতলা কেন? কারণ সে এই আইসাকার এপিথেলিয়াম দিয়ে তৈরি হওয়া। এই জন্যই তো এলভিউলাসের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইজিলি আমাদের শরীরের মধ্যে বিনিময় হয়। যদি পাতলা না হইতো, হইতো না। ক্লিয়ার? উত্তর হচ্ছে আইসাকার এপিথেলিয়াম। ওকে, হইছে। এবার খেয়াল করে দেখো, এরপরে শেষ, এরপরগুলো খুব সহজ। প্রথম দিকে একটা প্যাচরনালিকা থাকে, বলে প্রক্সিমাল প্যাচরনালিকা। এরপরে একটা ইউ আকৃতির, ছবি তো আমার এখানে আঁকা যাচ্ছে না। এরপর হচ্ছে এরকম ইউ আকৃতির, ছবিটা একটু বুঝে নাও। এই যে খেয়াল করো, আমি এখানে এখানে দেখাই, খেয়াল করো কি সুন্দর করে দেওয়া আছে এখানে, তাই না? এরপরে দেখো এরকম আসে ইউ আকৃতির, খেয়াল করো ইউ আকৃতির, এই যে ইউ আকৃতির এরকম হচ্ছে হেনলির লুপ। কি বলে এটা? ইউ আকৃতির হেনলির লুপ। ইউ আকৃতি না এটা? ইউ আকৃতির হেনলির লুপ। বিজ্ঞানী হেনলি আবিষ্কার করছে লুপ আকৃতির, লুপ, এই জন্য বললে হেনলির লুপ। এরপরে আবার পেঁচায়, তখন তারা বলে ডিস্টাল প্যাচারন। ডিস্টাল মানে দূরবর্তী, ডিস্টাল মানে দূরবর্তী, প্রক্সিমাল মানে নিকটবর্তী। এই যে প্রথমবার সে যে পেঁচাইছে, প্রথমবার সে যে পেঁচাইছে, এটাকে বলে প্রক্সিমাল প্যাচারনালিকা। কি বলে? প্রথমবার পেঁচানো, কাছাকাছি পেঁচানো, নিকটবর্তী পেঁচানো, এই জন্য বলে প্রক্সিমাল প্যাচারনালিকা বা নিকটবর্তী প্যাচারনালিকা। আর পরে যে পেঁচাইছে এটাকে বলে ডিস্টাল প্যাচারনালিকা বা দূরবর্তী প্যাচারনালিকা। কথা ক্লিয়ার? ডিস্টাল প্যাচারনালিকা বা দূরবর্তী প্যাচারনালিকা। কথা কি ভাইজান ক্লিয়ার? ইনশাল্লাহ ক্লিয়ার আশা করি, তাই তো? ওকে, ডিস্টাল পেঁচানো নালিকা শেষ। এরপরে সুন্দর করে গিয়ে আর কোনো কাজ নেই, শেষ। সবাই গিয়ে একটা কমন লম্বা একটা নালী থেকে যুক্ত হয়, এই যে সবাই গিয়ে একটা নালীতে যুক্ত হয়। এই নালীটার নাম হলো সংগ্রাহী নালী, সবাইয়ের মূত্র সংগ্রহ করার কাজ।
আমাদের অনেকটা এরকম দেখবে সবার বাসা বাসায় গিয়ে মনে করে কেউ বর্জ্য কালেকশন করে, এই নালীটা হচ্ছে এরকম, সে এখান থেকে নেফ্রন, আর মনে করে এদিকে তার আরেকটা নেফ্রন, হ্যাঁ এদিকে আরেকটা, এরকম সবার থেকে মূত্র কালেকশন করে সে সুন্দর করে নিচের দিকে নিয়ে আসে। ওর কাজ হচ্ছে সংগ্রাহী নালীর কাজ, সবার থেকে মূত্র নেওয়া। এই হইল একটা নেফ্রনের গঠন, বুঝতে পারছো? চলো এবার সামনের দিকে আগাই। আর যদি কেউ একটু তাও সমস্যা থাকে এরকম জায়গাটা আবার দেখবা, তাহলে তো হচ্ছে নতুন অধ্যায় না। ওকে, খেয়াল করো, তাহলে আমরা অনেক কিছু পড়ছি, অনেক কিছু খেয়াল করো, অনেক কিছু পড়ছি। তাহলে প্রথমে খেয়াল করো, আরে বাবু রে, খেয়াল করো, প্রথমে খেয়াল করো এই যে গ্লোমেরুলাস, খেয়াল করো এই যে গ্লোমেরুলাস দেখছো, এই যে এটা ঢুকছে, এর নাম কি বলতো? যেটা ঢুকছে এটার নাম কি পড়াইছি? যেটা ঢুকে এর নাম হলো এফারেন্ট ধমনিকা। এই জন্য বলছে এফারেন্ট আর্টারিওল। আর্টারিওল মানে আর্টারির ছোট, উল মানে বাচ্চা, আর্টারির বাচ্চা মানে ধমনির বাচ্চা, এই জন্য বলে ধমনিকা, ধমনির চেয়ে ছোট। তাহলে এফারেন্ট ধমনিকা ঢুকছে ভাইয়া, আর ইফারেন্ট বের হয়েছে। কে বেরিয়েছে? ইফারেন্ট আর্টারিওল। কি বেরিয়েছে? ইফারেন্ট। এক্সিট করছে ইফারেন্ট, পড়াইছি এমনি। আচ্ছা, এখানে যে অনেকগুলো ভাগে ভাগ হয়েছে, এর ভাগটা কি বলে? গ্লোমেরুলাস, কৈশিক জালিকায় পরিণত হয়েছে না। কত এখানে কি পরিমাণ আছে জানো? কি পরিমাণ? গ্লোমেরুলাস আবার খুব চালাক আছে, মানে 50-এর নিচে মানে না, আমার 100 টাকা দিবেন না, দিবেন না, 50 টাকা দিতে হবে। তো 50 থেকে 70টা কৈশিক জালিকা থাকে, অনেক। 50 থেকে 70টা কৈশিক জালিকা থাকে। টু বি ভেরি অনেস্ট, মেডিকেল ভর্তি পরীক্ষায় এই নাম্বারটা সবচেয়ে বেশি স্টুডেন্ট পায় যারা পড়াশোনা করে যায়, এবং এই নাম্বার পাওয়ার কারণে অনেক সময় বাদ হয়ে যায়, কারণ এটা হচ্ছে খুবই একটা ভালনারেবল নাম্বার। তুমি যদি মোটামুটি পড়াশোনা করে যাও তুমি 50-55 পেয়ে যাবা, কিন্তু বাকি যে 15-16 নাম্বার এটা পাওয়ার জন্য তোমাদের কষ্ট করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে এই হচ্ছে তোমাদের সেই পেয়ালার মতো অংশ, যারা বলা হয় বোমেন্স ক্যাপসুল, তাই না? এই দুইটা জিনিসকে একসাথে বলা হয় রেনাল কর্পাসর বা মালপিজিয়ান কর্পাসর বা মালপিজিয়ান বডি। খেয়াল করো, এটা কিন্তু মালপিজিয়ান বডি। মালপিজিয়ান নালিকা কোথায় পড়ছিলা, মনে আছে? মালপিজিয়ান নালিকা, ঘাস ফড়িং এর রেচন অঙ্গকে বলা হয় মালপিজিয়ান নালিকা। কাজ লাগে না আবার, হ্যাঁ, ওখানে অনেক সময় অপশনে মালপিজিয়ান বডি দেয়। মালপিজিয়ান বডি থাকে মানুষের শরীরে, এই যে মালপিজিয়ান বডি, এই জায়গাটাতে এই গ্লোমেরুলাস এবং এই পেয়ালার মতো অংশ, এই দুটোর একসাথে বলা হয় মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি। মালপিজিয়ান নালিকা কিন্তু না ভাইয়া, মালপিজিয়ান নালিকা কই থাকে? মালপিজিয়ান নালিকা কই থাকে? ঘাস ফড়িং এর মধ্যে। ঘাস ফড়িং এর রেচন অঙ্গ হলো মালপিজিয়ান নালিকা, এটা কি? মালপিজিয়ান বডি। গুড হয়েছে, অনেক পড়ছো। এবার খেয়াল করো, তো বোমেন্স ক্যাপসুল কেউ আল্লাহ দিলে আইসা কারে পেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে, এখন থেকে বলবো যেহেতু কাহিনীটা লাগাইছে পোডোসাইট। এই যে খেয়াল করো দুইটা স্তর, দুইটা স্তর, খেয়াল করো দুইটা স্তর, একটা হচ্ছে ভিতরের স্তর, একটা বাইরের স্তর। লেট মি, ওকে খেয়াল করো, একটা হচ্ছে গ্লোমেরুলাস সংলগ্ন স্তর, ভিতরের স্তর, বহিঃপ্রাচীরকে প্যারাটাল স্তর বলে। খেয়াল করো এটা দুইটা লেয়ার, আমি লেয়ারগুলো দেখাই দিলে বুঝতে পারবা। খেয়াল করো, এই বাইরের একটা লেয়ার, এই লেয়ারটাকে বলে প্যারাইটাল লেয়ার। বাইরের লেয়ারটাকে সবসময় প্যারাইটাল লেয়ারই বলে, প্যারা দেয়, যে বাইরে থাকে সে তো ভিতরের কথা বোঝে না, ঠিক আছে, প্যারা দেয়। তাহলে বাইরের লেয়ারটাকে বলে ভাইয়া প্যারাইটাল স্তর। কি বলে? প্যারাইটাল স্তর। আর ভিতরের লেয়ার ভিসারাল। খুব সুন্দর নাম, এটা এত সুন্দর করে কেন এই অর্থে নামকরণ হয়েছে আল্লাহ জানে। ভতে ভিতরে, ভতে ভিসারাল, ভতে ভিতরে, ভতে ভিসারাল, বায়োলজির ক্ষেত্রে প্রযোজ্য, সব পুরো বায়োলজির ক্ষেত্রে ভতে ভিতরে, ভতে ভিসারাল। তাহলে ভিসারাল স্তরের মধ্যে স্পেশাল কোষ থাকে, স্পেশাল কোষ পড়া লাগবে, স্পেশাল থাকলে তো পড়া লাগে। এই ভিতরের স্তরে কিছু কোষ থাকে, নাম হলো পোডোসাইট। পোডোসাইট, এই যে পোডোসাইট, পোডো মানে পা, এটা পায়ের মধ্যে দেখতে কোষ। এই ভিতরের দিকের কোষগুলোর কি বলে? পোডোসাইট। কি বলা হয়? পোডোসাইট। এই যে এই ভিতরের দিকে কোষগুলোকে বলা হয় পোডোসাইট। বেশ খুব ইম্পর্টেন্ট। আর এই দেখো, এটা একটা বাইরের লেয়ারটাকে বলে প্যারাইটাল স্তর, প্যারা বাইরের দিকে, ভিতরটাকে বলে ভিসারাল স্তর। মাঝখানে যে খালি জায়গা, এখানে তো মূত্রটা এসে এখানে যে এখানে কাহিনীগুলো করে, তাই না? মূত্র এসে এখানে ঢুকবে, এখানে মূত্র ঢুকবে, পানি ঢুকবে। আচ্ছা, এই খালি জায়গাটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। এই যে বোমেন্স ক্যাপসুলে যে খালি জায়গা তারে বলা হয় ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলের মধ্যে খালি জায়গা, ক্যাপসুলার স্পেস। স্পেস মানে কি? খালি জায়গা। ক্যাপসুলের মধ্যে খালি জায়গা, ক্যাপসুলার স্পেস, ঠিক আছে, ফাইন। ওকে, এখানে প্যারাটাল স্তরটা কোনো কাহিনী নাই, জাস্ট আইসাকার এপিথেলিয়াম, খুব ইজি। এবার আসি আমরা গ্লোমেরুলাস তো পড়লামই, গ্লোমেরুলাস পড়ে ফেলছি। এই যে 50 থেকে 70টা লিখছিলাম, 60টা আছে, 60 লিখে রাখবে আরো ভালো হয়েছে, তাই না? 50 থেকে 60, এই যে 50 থেকে 60টা আছে এই বইয়ে। তো তোমাদের বইয়ে মনে হয় এটাই আছে, বই তো ভেরি করে, আমার মনে হয় এটাই আছে না? ওকে, তাহলে 50 থেকে 60টা কোষিটা লিখে, তাই 50 তো আছে, আলহামদুলিল্লাহ হয়েছে, আর দরকার নেই। এবার খেয়াল করো, এই যে
রেনাল কর্পাসলে রক্তের আলট্রা ফিল্ট্রেশন ঘটে। আলট্রা ফিল্ট্রেশন মানে কি? এই যে ভাই একটু আগে দেখাইছিলাম, এখান দিয়ে মনে করো ঢুকছে, এদিক দিয়ে বেরিয়েছে, এদিক দিয়ে রক্তবাহিকা গুলো আছে মনে করো, এখানে মনে করো পেয়ালার মতো অংশটা, এই যে এখানে যে রক্তের থেকে পানির অংশটা বা বিভিন্ন অন্যান্য অংশগুলো ছেকে পড়ে, এই ছেকে পড়া ঘটনাটা বলে আলট্রা ফিল্ট্রেশন। ফিল্টার আছে না, ফিল্টার, আমরা দেখো ফিল্টারের মধ্যে পানি ঢালি, তারপরে ফিল্টারের মধ্যে ট্যাপ থাকে, ওই ট্যাপ দিয়ে আমরা পানিটা, ভালো পানিটা কালেক্ট করি। ফিল্টারের কাজ হচ্ছে ছেকে পানিটা থেকে শুদ্ধ করা, ফিল্ট্রেশন করা। এই যে ফিল্টার, ছেকে পড়া মানেই তো ফিল্ট্রেশন। সে তো আর নর্মাল না, আমাদের বৃক্ক তো খুবই হাই পাওয়ারফুল, অনেক কোটি কোটি টাকা দামি, মানে এটা দাম আসলে চিন্তা করা যায় না, এমন দামি, তাই না? আমাদের শরীরের জন্য প্রত্যেকের পার্সোনাল। এটার মধ্যে এত সূক্ষ্ম, এত আল্লাহ এত মনে করো ওই যন্ত্রে ভুল হইতে পারে, তোমার যন্ত্রে ভুল হবে না, কারণ আল্লাহ এত সুন্দর করে তৈরি করে দিচ্ছে। এই জন্য এই প্রক্রিয়াটাকে বলে আলট্রা ফিল্ট্রেশন, একেবারে অতি সূক্ষ্ম ছাঁকন, মানে একেবারে সূক্ষ্ম অতি সূক্ষ্ম জিনিসপত্র ছেঁকে পড়ে, যেগুলো তোমার শরীরের জন্য খারাপ, ক্ষতিকর। এই জন্য বলে অতি সূক্ষ্ম পরিশ্রাবণ বা আলট্রা ফিল্ট্রেশন। ভেরি গুড। নালিকাগুলো পড়ছি, রেনাল টিউবিউল বা নালিকা, কেমনে নালিকা থাকে, প্রত্যেকের নালিকার দৈর্ঘ্যটা পড়তে পারো 3 সেন্টিমিটার লম্বা। কেমনে মনে রাখবা ভাইয়া? রেনাল টিউবুলের 3টা অংশ। কয়টা অংশ? 3টা অংশ। রেনাল টিউবুলের 3টা অংশ। প্রক্সিমাল পেঁচানো নালিকা, ও প্রথমবার পেঁচাইছে একটা, প্রথম অংশ, গুড। তারপরে হেনলি লুপ, ভেরি গুড। এরপরে দূরবর্তী পেঁচানো নালিকা, আরো ভেরি গুড। এই যে 3টা অংশ। তো রেনাল টিউবুলের দৈর্ঘ্য সেম 3 সেন্টিমিটার, দৈর্ঘ্যের সাথে মিল আছে 3 সেন্টিমিটার, বুঝছো? শেষ, খতম। ভেরি 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 ইম্পর্টেন্ট এই নিকটবর্তী বা প্রক্সিমাল পেঁচানো নালিকা। আমি আবার ছবিটা আঁকি, খেয়াল করো, মাথার মধ্যে মুখস্থ করে ফেলা একবারে, যেহেতু শর্টে ছিল না, বাসাতে পড়ো নাই, স্বাভাবিক, না দিলে তো পড়বে না। ওকে, রক্তবাহিকাগুলো আছে, ফাইন। তাহলে মনে করো এদিক দিয়ে রক্ত ঢুকছে, ছেঁকে টেকে পড়ছে, ফাইন। থাকার পরে এই প্রথমবার যে নালীটা হয় এটা বলে প্রক্সিমাল পেঁচানো নালিকা, তাই না? প্রক্সিমাল পেঁচানো নালিকা। খেয়াল করো, মনে রাখবা সব যে ছেঁকে পড়ে, এই যে বলছিলাম ছেঁকে পড়ার পরে সবে কি মূত্র হয়ে যায় না? বলছিলাম না 99% আবার রক্তে ফিরে আসে, সব তো মূত্র হয় না। তার মানে এখানে এই যে পানিটা নিচের দিকে পড়ছে, এখানে অনেক কিছু আবার পুনঃশোষণ ঘটে, অনেক কিছু আবার টেনে টেনে ভিতর দিকে নিয়ে যায়। তারপর মাত্র 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়, অনেক কষ্ট মষ্ট 1 ঘন সেন্টিমিটার হয়। বাকি প্রথম দিকে এখানে অনেক টানাটানি হয়। যা মনে করো আমি একটা বোতল নিলাম, নিয়ে বোতলের মধ্যে 125 ঘন সেন্টিমিটার পানি দিলাম, দেওয়ার পরে একটা ফুটা রাখলাম, আবার এদিক দিয়ে টেনে টেনে আমি বাকি পুরাটা আমি শোষণ করে ফেললাম, মানে আমি ভিতর থেকে টেনে আবার পানিটা টেনে নিলাম। প্রতি মিনিটে মাত্র 1 ঘন সেন্টিমিটার করে মূত্র বেরোচ্ছে। আমি দিচ্ছি কিন্তু 125, এই যে অনেক দিচ্ছি, কিন্তু সবকিছু এখানে মেইনলি প্রধানত সকল উপাদান প্রধানত প্রক্সিমাল নালিকা, প্রথম যে পেঁচানো নালিকা, এখানে সবচেয়ে বেশি পরিমাণে পুনঃশোষণ ঘটে। কি ঘটে? পুনঃশোষণ ঘটে। ক্লিয়ার? এই যে এই জন্য খেয়াল করো, তোমাদের মনে আছে ভিলাই, মনে আছে ক্ষুদ্রান্তে ভিলাই থাকে, কারণ ক্ষুদ্রান্ত জায়গাটা অনেক বড়, সেখানে অনেকগুলা এরকম এরকম অভিক্ষেপ থাকে। এতে করে সুবিধা কি হয়? জায়গার পরিমাণ, ক্ষেত্রফল বাড়ে। তুমি একটা কাপ, এই 2টা বিন্দু পরিমাণ দূরত্বে লম্বা কাপড় নিছো, একই দূরত্বে আরেকটা এরকম পেঁচানো কাপড় নিছো, বলতো কোথায় কাপড় বেশি আছে? অবশ্যই এটাতে কাপড় বেশি আছে, তাই না? নিচেটাতে কাপড় বেশি, কারণ এখানে মানে ভাঁজ করে নিছো। একইভাবে এখানে ভাঁজ থাকার কারণে এখানে বেশি বেশি পরিমাণে শোষণ হবে। যত বেশি জায়গা তত বেশি শোষণ, কথা বুঝছো? যত বেশি জায়গা তত বেশি শোষণ। আমার মনে হয় ভুল হবে না, ভুল হবে নি ভাইয়া? হবে না আশা করি, তাই না? তো যত বেশি জায়গা তত বেশি শোষণ। এই যে এই জন্য এটা তো নেফ্রন তো ছোট জিনিস, এটার মধ্যে এত বড় বড় ভিলাই থাকলে হবে না। এই জন্য চিকন চিকন ছোট ছোট ভিলাই থাকে, পিচি পিচি ভিলাই থাকে। পিচি ভিলাই বলে মাইক্রোভিলাই। কি বলে? মাইক্রোভিলাই। মাইক্রো মানে ছোট। শেষ। নেফ্রন তো বলছি। নেফ্রনের ক্ষেত্রে খেয়াল করো, নেফ্রন ইউ আকৃতি না? ইউ মানে কি? ইউ মানে একটা অংশ নিচের দিকে নামতেছে, আরেকটা অংশ উপরের দিকে উঠতেছে, তাই তো? 2টা বাহু না? ইউ তো 2টা বাহু। এই নিচের বাহুটাকে বলা হয় অবরোহণ বাহু, ডিসেন্ডিং বাহু, নিচের দিকে নামতেছে। যে বাহুটা উপরের দিকে উঠতেছে এটা বলে আরোহী বাহু, আরোহণ বাহু বা অ্যাসেন্ডিং বাহু, উপরের দিকে উঠা বাহু। ঠিক আছে? এগুলো বাচ্চা কালের এমসিকিউ, রিডিং দিলেই বুঝতেছো আশা করি, তারপরে বলে দিলাম। গুড। আর লাগতেছে না? এখানে খেয়াল করো, এই যে বলছি অলরেডি, এই যে খেয়াল করো, এই যে সুন্দর একটা নেফ্রনের ছবি, ওয়াও আই লাভ ইউ, এমন একটা ছবি। খেয়াল করো, এই যে এফারেন্ট ধমনী দিয়ে রক্ত ঢুকছে, গ্লোমেরুলাস ইফারেন্ট দিয়ে বেরিয়েছে। ক্লিয়ার?
ওকে, এটা বলে গ্লোমেরুলাস 50 থেকে 60টা থাকে কোষিক জালিকা, 50 থেকে 60টা। ভেরি গুড। বলেন গ্লোমেরুলাসের মধ্যে কোন ধরনের কোষ? আই শাখার এপিথেলিয়াম। ভেরি গুড। গ্লোমেরুলাসের মধ্যে কি থাকে? আই শাখার এপিথেলিয়াম। ভেরি পাতলা, ভেরি পাতলা হওয়ার কারণে এটার মধ্যে দিয়ে ছেকে পড়ে। গুড। প্রক্সিমাল প্যাচরনালিকা, এখানে কি থাকে? মাইক্রোভিলাই থাকে। কি থাকে? মাইক্রোভিলাই। আর ওটার পোটোসাইটের কথা বাদ দিলাম, পরে পড়বো, অলরেডি পড়াইছি একবার। এই যে বোমেন্স ক্যাপসুলের ভিতরের দিকে পোটোসাইট থাকে, পোটোসাইট। ওকে, এই যে হ্যান্ডলিং লুপ, ডিসেন্ডিং বাহু, এই যে নিচে নামতেছে, অ্যাসেন্ডিং বাহু, আরোহী। ভেরি গুড। এই সবাই গিয়ে কোথায় মিলিত হয়? এই দেখো বেগুনি কালারের নাম হচ্ছে এটা সংগ্রাহী নালী। কি নাম এটা? সংগ্রাহী নালী। ঠিক আছে। এখন মনে করো আমাদের বাসা বাড়ি থেকে দেখবা কেউ ময়লা নিয়ে যায়, তাই না? সে গিয়ে তো ময়লা, সে এমন না যে সে বাসা বাড়ি থেকে ময়লা নিয়ে সে ওই তার ভ্যান চালায় সে কাশপুর যায়, হয় ময়লা ফেলাতে কাশপুর গেছে না, সে গিয়ে তোমার নিকটস্থ ডাস্টবিনে গিয়ে ময়লাটা ফেলে। রাতের বেলা ডাস্টবিন থেকে বড় বড় ট্রাকে করে ময়লা আবর্জনা আবার নিয়ে যায় অনেক দূরে। তাহলে এই সংগ্রহী নালী তো বুঝলাম সবার থেকে সংগ্রহ করে, কিন্তু ওরও ওস্তাদ আছে যে ওদের সবার থেকে মূত্র নিয়ে যাবে, ওরও হেড আছে। এই কয়েকটা সংগ্রহী নালী হেড বা কয়েকটা সংগ্রহী নালী, এরকম একটা আসছে, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, অনেকগুলা, এই সবাই মিলিত হয়ে তৈরি করে ডাক্ট অফ বেলিনি। কি তৈরি করে? এই যে কয়েকটা সংগ্রহী নালী মিলিত হয়ে তৈরি করে ডাক্ট, মানে নালী অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি, বেলিনির নালী। ক্লিয়ার? পারবেন? কয়েকটা সংগ্রহী নালী একসাথে মিলিত হয়ে কি তৈরি করে? ডাক্ট অফ বেলিনি। গুড। अब इधर देखो, এই যে বলছিলাম নেফ্রনের নিকটবর্তী বা প্রক্সিমাল প্যাচারোনালিকায় কি ঘটে? নির্বাচনমূলক পুনঃশোষণ। বলছিলাম না পুনঃশোষণ ঘটে। আরেকটা শব্দ শিখে ফেলা, নির্বাচনমূলক, কারণ সে একটা হিসেব আছে যে কোনটারে কি পরিমাণ শোষণ করবে। যেমন মনে করো গ্লুকোজ, মনে করো গ্লুকোজের কথা, আমাদের মূত্রে কি গ্লুকোজ আছে? নাই। কেন নাই? নর্মালি নাই, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আছে। নর্মালি আমাদের মূত্রে গ্লুকোজ থাকে না। কেন থাকে না? কারণ এই যে নির্বাচনমূলক পুনঃশোষণের মাধ্যমে এই নিকটবর্তী নালিকায় প্রায় 100% গ্লুকোজ যেটা ছেকে পড়ছিল, নালিকাতে আসছিল, 100% গ্লুকোজই আবার পুনঃশোষণ ঘটে, আবার শোষণ হয়। বুঝছো নি? ডাক্তার বেলেনি হচ্ছে কয়েকটা সংগ্রহী নালী মিলিত তৈরি করে। বুঝছো? কয়েকটা সংগ্রহী নালী একসাথে মিলিত তৈরি করে ডাক্তার বেলেনি। বেশ। আচ্ছা, যেটা বললাম যে অনেক গ্লুকোজ গুলো আবার প্রায় 100%ই আবার শোষিত হয়, এটাকে বলে নির্বাচনমূলক পুনঃশোষণ। কারণ সে এই গ্লুকোজকে দেখছে, ওমা এটা তো যেতে দেওয়া যাবে না, ও তো গ্লুকোজ, ও তো দরকার, বলে যেতে দেওয়া যাবে না, এই জন্য 100%ই পুনঃশোষণ ঘটে। আবার মনে করো দেখছেন ইউরিয়া, বের করো ইউরিয়া, এসব ইউরিয়া রাখি না। এই যে এরকম সে নির্দিষ্ট একটা পদার্থকে নির্বাচন করে, কারে আমি শোষণ করব, কারে কতটুকু শোষণ করব। ঠিক আছে? কোন পদার্থটাকে ঠিক কি পরিমাণে আমি আবার শোষণ করবো, এই জন্য বলে নির্বাচনমূলক পুনঃশোষণ। ওকে, 3 ধরনের নেফ্রন আছে। সুপারফিশিয়াল মানে উপরের দিকে থাকে, বোঝা যাচ্ছে, কর্টেক্সের মধ্যে থাকে, কর্টেক্স মানে বাইরের দিকে, উপরের দিকে থাকে, যেমন সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে উপরের দিকে, একবারে গাত্রে, পৃষ্ঠের দিকে। পৃষ্ঠে মানে কর্টেক্স। গুড। প্রায় 85% নেফ্রনই নর্মালি এরকম হয়, পৃষ্ঠের দিকে থাকে। মিড কর্টিক্যাল, নাম শুনে বোঝাচ্ছে মিড মানে মাঝামাঝি, কর্টেক্সের মাঝামাঝি। খেয়াল করে যে কর্পাসেল এবং কর্টেক্সের মাঝামাঝি, মিড মানে মাঝামাঝি, কম, মাত্র 5%। জাক্সট্রা মেডুলা, মেডুলা মানে কি ভিতরের দিকে না? মেডুলা, মেডুলা কই? ভিতরের দিকে, মানে কর্টেক্স, মেডুলা, কর্টেক্স বাইরে, ভিতরে মেডুলা। কর্টেক্সের পরে তো মেডুলা। মেডুলার রং কি? লাল, একবারে ভিতরের পেলভিস। ওকে, এই কর্টেক্স এবং মেডুলার জয়েন্টে, এই জন্য জাক্সট্রা মেডুলা, জাস্ট মেডুলার কাছাকাছি, এটা বলা হয় জাক্সট্রা মেডুলারই প্রায় 10% নেফ্রন থাকে। এবং খেয়াল করো জাক্সট্রা মেডুলারি, মেডুলা লতে লম্বা, তাহলে জাক্সট্রা মেডুলারি বেলায় হেনলির লুপ লম্বা। কি আফরোজা? মাশাল্লাহ বলো। ক্লাস ভালো লাগে মাশাল্লাহ বলবা। ক্লাসে পড়াম মনে হয় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ বলতে হয়। গুড, থ্যাংক ইউ। খেয়াল করে বুঝছি, খেয়াল করে। এখন জাক্সট্রা মেডুলা লম্বা, এই যে হেনলির লুপ লম্বা, তাহলে কার হেনলির লুপ লম্বা হয়? জাক্সট্রা মেডুলারি নেফ্রনের বেলায়। হ্যাঁ, আচ্ছা। নাম সুপার, তাই বলে ভাইবো না ওর লুপ সুপার লম্বা। নাম সুপার, হ্যাঁ, দেখবা অনেক বাসাতে লেখা আছে যে
অমুক সুপার বাস, নাবিল সুপার, অনাবিল সুপার, লেখা আছে ঢাকা শহরের অনেক বাসের নাম। এগুলো একবার আসতে চলে, নাম সুপার কিন্তু চলে আসতে উল্টা। সুপারের ছেড়ে দেখো খাটো, নাম সুপার দেখে ভয় পাবো না, সুপার সাইজ খাটো। আরে ঠিক আছে লাইভ। রেজাল্টের টেনশনে বই ভিজে যাচ্ছে না। গুড। ফাইন, ইনশাআল্লাহ গুড। এখানে একটা এমসিকিউ লেখা আছে, খেয়াল করো। সুপারফিশিয়াল কর্টিক্যাল, মিড কর্টিক্যাল, আলটিমেটলি দুইটাতে কর্টেক্সই আছে, তাই না? সেই জন্য যদি বলে কর্টিক্যাল নেফ্রন কত, তাহলে 85+5 90%, বুঝছো? কারণ সুপারফিশিয়াল কর্টিক্যাল বা মিড কর্টিক্যাল, যে কর্টিক্যালই বলো দুইটাতে কর্টেক্সই আছে, এই জন্য 85+5 90%। কথা বুঝছো নি? আচ্ছা ইনশাআল্লাহ পারবা। ওকে, নেফ্রনের কাজ রিডিং দিবা। সক্রিয় ক্ষরণ, এনাদের লিখছে ক্ষরণ, আসলে তো এটা ক্ষরণ না বলে সক্রিয়করণ বললে ভালো হয়। সক্রিয়করণ মানে কি খেয়াল করো, মানে নাটকের না, আসলে সুন্দর কাহিনী শেষ নাই। ধরো এই হলো প্রক্সিমাল নালিকা, ভালো কথা এখান দিয়ে শোষণ করছে, অনেক বেশি শোষণ করে। অনেক সময় কি জানো, শোষণ করতে গিয়ে নির্বাচনমূলক পুনঃশোষণ শোষণ করতে গিয়ে যেহেতু বেশি বেশি পরিমাণ শোষণ করে, অনেক সময় কিছু বর্জ্য টর্জ্য মানে অনেক ঝামেলা হয়ে যায়। আবার মনে করো যত পরিমাণে বর্জ্য পদার্থ আসার কথা অনেক সময় সব আসে না, দেখা যায় তখন আবারও রক্তবাহিকার মাধ্যমে কিছু পদার্থ আবার আবার ওই নালীর মধ্যে ডিরেক্টলি ওই কিছু পদার্থ নালীর মধ্যে ক্ষরণ হয়, এটাকে বলে বর্জ্য পদার্থ ক্ষরণ হয়, এটাকে বলে সক্রিয় ক্ষরণ। তিনটা প্রক্রিয়া, বুঝছো? একটা হলো আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন, ছেঁকে পড়ার প্রক্রিয়াটা। নাম্বার 2 হলো নির্বাচনমূলক পুনঃশোষণ। নাম্বার 3 হলো সক্রিয়করণ। এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমেই মূত্র তৈরি হয়। পরীক্ষা কিভাবে আসতে পারে জানো? পরীক্ষা আসতে পারে নিচের কোনটি মূত্র তৈরির ধাপ নয়। আলট্রা ফিল্ট্রেশনের জায়গায় শুধু ফিল্ট্রেশন দিতে পারে, ভুল। অতি সূক্ষ্ম পরিশ্রম তো বললো আমি বাংলায়, সূক্ষ্ম, ভেরি গুড, এটা আসতে পারে। নেক্সট, তোমার সক্রিয় ক্ষরণের জায়গায় নিষ্ক্রিয় ক্ষরণ দিতে পারে, ভুল। তোমার উত্তর কি? সক্রিয় ক্ষরণ। নির্বাচনমূলক পুনঃশোষণের জায়গায় শুধুমাত্র শোষণ দিতে পারে, ভুল, পুনঃশোষণ। নির্বাচনমূলক পুনঃশোষণ। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি ঠিক কোন কোন শব্দগুলো পাল্টা দিতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখো, এখানে অনেক কিছু লিখছি, বুঝছো? আমি এটা পড়াই না। কেন পড়াই না? কেন পড়াই না? কারণ এত কিছু মনে থাকে না। তো এটা মনে রাখবা, পানি পানি শোষণ করতে শক্তি লাগে না। পানি শোষণ করতে শক্তি লাগে না, পানি হচ্ছে নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়া হয়। পানি কেমনে হয়? নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়ায়। আর সোডিয়াম পটাশিয়াম, খেয়াল করো, সোডিয়াম পটাশিয়াম এবং গ্লুকোজ, মানে খাদ্যের উপাদান যেগুলো আছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ মানে কি শর্করা থেকে পাওয়া যায়, অ্যামাইনো অ্যাসিড থেকে পাওয়া যায়, আমিষ থেকে, খাদ্যের উপাদান এগুলা। আর সবচেয়ে ফাদার অফ তোমার ফাদার অফ কি, ফাদার অফ বেস বলতে পারি, ফাদার অফ বেস না, মানে সবচেয়ে কমন বেস সোডিয়াম পটাশিয়াম, মানে এত কমন এই দুইটা জিনিস, এদেরকে কিন্তু শক্তি দিতে হবে। এরা তো মানে এত গুরুত্বপূর্ণ, তো ভিআইপি শক্তি লাগবে, এই জন্য ওরা হচ্ছে সক্রিয় শোষণ। এতটুকু পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা বলছি আমি তোমাদের। এই যে রক্ত থেকে কি কি ছেঁকে পড়ে বলতো? প্রোটিন ছাড়া। প্রোটিন ছেঁকে পড়ে না, প্রোটিন সাথে আরেকটা কি লিখছিলাম, রক্তকণিকা। এই দুইটা জিনিস কখনো ছেঁকে পড়ে না, প্রোটিন এবং রক্তকণিকা কখনো ছেঁকে পড়ে না। বুঝতে পেরেছো? বই চার্ট না থাকলে নাই, যে এমসিকিউ গুলো ভাই বলছে এগুলো লিখে রাখবে, তাহলে তো হচ্ছে, তাই না? ওকে,
সক্রিয় প্রক্রিয়া কি বলছে, সব জায়গায় কিন্তু সক্রিয় সেমই, দেখতো সক্রিয় প্রক্রিয়ায় সোডিয়াম পটাশিয়াম। হ্যাঁ, আচ্ছা ইউরিয়াটাও দেখছি সক্রিয় লিখছে, ইউরিয়া, কারণ ইউরিয়া তো প্রধান বর্জ্য, তো এটা মনে রাখাটা খুব টাফ কিছু না। আমি কিছু জিনিসগুলো একটু খেয়াল করাই তোমাকে। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম। বলতো এবার ভাইয়াকে পানি কোন প্রক্রিয়া হয়, সক্রিয় নাকি নিষ্ক্রিয়? পানি কোন প্রক্রিয়া হয়, সক্রিয় নাকি নিষ্ক্রিয়? পানি হচ্ছে নিষ্ক্রিয়। সঙ্গে সব আলাদা আলাদা পড়তে গেলে মনে থাকবে না। এখানে এখানে আমার নিচে আবার ঝামেলা, সোডিয়াম নিচে নামাই দিচ্ছে, এত দরকার নেই। তুমি যেগুলো পড়ছো এগুলা আল্লাহর মতো আসলে ছিল, এগুলো থেকে পারবা, ঠিক আছে? আর নাইলে না, আর নাইলে না। এটা একটু খেয়াল করো। সকল ইউরিয়া কি শোষণ ঘটে? 10%। কত পার্সেন্ট? 10%। সবাই না, 10% ইউরিয়া শোষণ ঘটে। বা সক্রিয় নিষ্ক্রিয় পড়তে গিয়ে আবার ঝামেলা পাতায় ফেলো না, বুঝছো? এই যে অনেক ঝামেলা আসতো, এগুলো আমি নিজে কখনো চারটা পড়াই না, কারণ আমি বলে রাখি যে এইসব 4-5 করে মনে থাকে না। যে এমসিকিউ গুলো পড়াই দিচ্ছি ইনশাল্লাহ, এগুলা ভালো করে পারলে তুমি অটোমেটিক অনেক চিন্তা করে অ্যান্সার করতে পারবা। দেখি বলো তো, মূত্রে গ্লুকোজের পরিমাণ কত পার্সেন্ট? বলো, মূত্রে গ্লুকোজের পরিমাণ কত পার্সেন্ট? দেখি পারো কিনা। মূত্রে গ্লুকোজের পরিমাণ কত পার্সেন্ট বলেন? মূত্রে গ্লুকোজের পরিমাণ কত পার্সেন্ট? 0%। ভেরি গুড। কারণ কি ইউরিয়ার, কারণ কি গ্লুকোজের 100% 100%ই পূর্ণ শোষণ হয়। ভেরি গুড। নেক্সট খেয়াল করো, কয়েকটা প্রক্রিয়া লিখে আছে ভাই, এটা আমরা আপনাদেরকে পরিপাকতায় পড়াইছিলাম। ডিএমিনেশন, আপনাদেরকে পড়ানো হয়েছে কিনা আমার শুধু খেয়াল নাই, পড়াইছিলাম, তারে পড়াই। ডিএমিনেশন খেয়াল করো, অ্যামাইনো অ্যাসিড ভাঙবে কোন প্রক্রিয়ায়? ডিএমিনেশন প্রক্রিয়া। ডি মানে বাদ দাও, ডি মানে বাদ দাও, কি বাদ দিবা? এমিন মূলক। এই যে এমিন মূলক বাদ দিলাম। তাহলে পরীক্ষা আসে ডিএমিনেশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? ডিএমিনেশন প্রক্রিয়ায় মূলত তৈরি হয় অ্যামোনিয়া। কি তৈরি হয়? অ্যামোনিয়া। এই যে এমিনেশন ওয়ার্ডটার মধ্যে তো লেখা আছে অ্যামোনিয়া। বলতো আমাদের যকৃতে ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে? পারো এটা, পরিপাকতায় পড়ছো। যকৃতে ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে? যারা ক্লাস করতেছো সবাই কিন্তু রিয়েক্টের মাধ্যমে তোমার উপস্থিতি জানাই দিবা। এভরিওয়ান, ইচ এন্ড এভরিওয়ান। যারা পরবর্তী ক্লাস করবা তারাও ফাঁকি দিও না কেউ, হ্যাঁ ইনশাল্লাহ। আই ডোন্ট লাইক ফাঁকিবাজ ইন দিস এডমিশন টেস্ট, কারণ পরবর্তী জীবনে অনেক অনেক ফাঁকি দেয়, স্বাভাবিক। না দেয় ভালো, আমি ফাঁকিটাকে দিই, তাই না? আমরা সবাই তো ফাঁকিবাজ, কিন্তু এডমিশন টাইমে ফাঁকিবাজি করা যাবে না। এডমিশন টাইমে খুব স্ট্রিক্টলি পড়তে হবে। এডমিশন টাইমে ফাঁকিবাজি করলে তুমি কোথায় গিয়ে উঠবা, টিকবা কোথায়, এরপরে আর কি করবা, তাই না? ওকে, তাহলে অর্নিথিন চক্র, তাহলে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। পরিপাকতায় একবার মুখস্থ করতে করতে উস্তাদ হয়ে গেছে। ভেরি গুড। আচ্ছা এবার দেখি এখানে এগুলো লিখছে, 3টা ধাপ বলছিলাম, খেয়াল করো। ওই যে অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবুলার পুনঃশোষণ, এই যে পুনঃশোষণ, এই পুনঃ ওয়ার্ডটা খেয়াল করবা, আর সক্রিয় ক্ষরণ, সক্রিয় ওয়ার্ডটা খেয়াল করো, হ্যাঁ? আচ্ছা এগুলো পড়াইছি। এখন কথা হচ্ছে এই খেয়াল করো, কোন দুটা জিনিস কখনো ছেকে পড়ে না? যে প্রোটিন এবং রক্তকণিকা, দেখছো? কোন দুইটা জিনিস কখনো ছেকে পড়ে না? উত্তর হচ্ছে প্রোটিন এবং রক্তকণিকা। এই দুইটা জিনিস কখনো ছেকে পড়ে না। প্রোটিন এবং রক্তকণিকা এই দুইটা জিনিস কখনো ছেকে পড়ে না, হ্যাঁ? আচ্ছা কি আমরা খেয়াল করো, কোনটা চাপে? এই যে মনে করো এখন কেন, কোন দুঃখে সে ছেকে পড়বে? মানে এই দুইটা বাদে বাকিগুলো ছেকে পড়ে কোন দুঃখে? মানে কি আছে এমন যে ছেকে পড়বে? ছেকে নিচের দিকে পড়ে কেন? পানির চাপে। কিসের চাপে? পানির চাপে। পানির চাপটাকে বলতে বলা হয় হাইড্রোস্ট্যাটিক চাপ। কি বলা হয়? হাইড্রো মানে পানি, উপরে পানি, এই যে এত পানি আসতেছে, পানির ধাক্কায় ঠেলায় নিচে দিয়ে পড়বে। ছাঁকনির মতো কাজ করে, সেখানে কোন চাপ কাজ করে? হাইড্রোস্ট্যাটিক চাপ, পানির ধাক্কায় পড়বে, ঠিক আছে? ওকে ওকে, এবার খেয়াল করো, আমি পড়াইছি তোমাকে প্রথমে যখন গ্লোমেরুলাস দিয়ে, যে এটা হচ্ছে গ্লোমেরুলাস, খেয়াল করো এটা হচ্ছে গ্লোমেরুলাস, হ্যাঁ?
তোমাকে পড়াইছিলাম প্রথমে গ্লোমেরুলাস থেকে মূত্র মানে ছেঁকে পড়ার পরে কোথায় জমা হয়, এই জায়গাটার নাম কি বলতো? বোমেন্স ক্যাপসুলের এই খালি জায়গাটার নাম কি? এই খালি জায়গাটার নাম হচ্ছে ক্যাপসুলার স্পেস। এই খালি জায়গাটার নাম কি? ক্যাপসুলার স্পেস। কি নাম? ক্যাপসুলার স্পেস। ভেরি গুড। তাহলে এখানে যেই মূত্রর মতো জমা হয় বা পানিটা জমা হয় এটাকে বলে প্রাথমিক মূত্র। এই ক্যাপসুলার স্পেসে যে জমা হয় তাকে বলে প্রাথমিক মূত্র, কারণ প্রথমবার তো এখানে জমা হয়েছে। বা গ্লোমেরুলাস দিয়ে ছেঁকে আসছে, গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেশন হয়ে নিচের দিকে নামছে, এই যে নিচের দিকে নামছে, এই জন্য বলে গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র। বুঝতে পেরেছো? গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই 3 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউ, বাদ দিবা না। দুইটা বৃক্কের মাধ্যমে সাধারণত মানবদেহে প্রতি মিনিটে প্রায় 1200 ml রক্ত প্রবাহিত হয়। মানবদেহে দুইটা বৃক্কের মাধ্যমে 1200 ml রক্ত। যে চাপের মাধ্যমে রক্তের দ্রাব্যবস্তু পরিশ্রুত হয় বা নিচে দিকে ছেঁকে পড়ে তাকে বলা হয়, তার নাম দিছে বিজ্ঞানীরা কার্যকর পরিস্রাবন চাপ। কি নাম দিছে? কার্যকর পরিস্রাবন চাপ। এই জিনিসের দিকে ছেঁকে পড়তেছে, এটার নাম দিছে কার্যকর পরিস্রাবন চাপ। যে এই পরিমাণ চাপের কার্যকরতার কারণে ছেঁকে পড়ে, এই জন্য বলছে কার্যকর পরিস্রাবন চাপ। এই চাপের মানও দিয়ে দিতে আমাদের রুম টেম্পারেচারের সমান। ওই যে আমরা 25 মানটা পড়ে আসছি না, আমাদের ইউরেটারের দৈর্ঘ্য কত ছিল? 25 সেন্টিমিটার। আমাদের ডিউডেনামের দৈর্ঘ্য কত ছিল? আমাদের ডিউডেনামের দৈর্ঘ্য ছিল 25 সেন্টিমিটার। আমাদের কার্যকর পরিস্রাবন চাপের মানও হলো 25 সেন্টিমিটার। তা আমাদের এখানে সবগুলা মানই 25 সেন্টিমিটার। ডিউডেনামের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, ইউরেটারের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, কার্যকর পরিস্রাবন চাপ এটাও 25 সেন্টিমিটার। সবকিছু 25-25 খেলা হচ্ছে, তাই না? টিউবুলার পুনঃশোষণ পড়াইছি, 80% পদার্থই আবার পুনঃশোষিত হয়। এই যে আরেকটা ইম্পর্টেন্ট সংখ্যা 80%, খেয়াল করো। বৃক্কের মাধ্যমে কত পার্সেন্ট বর্জ্য পদার্থ বের হয়? বৃক্কের মাধ্যমে কত পার্সেন্ট বর্জ্য পদার্থ বের হয়? কত পার্সেন্ট ইউরিয়া নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের হয়? উত্তর হলো 80%। বলছিলাম বৃক্ক A+ পাইছে। তো একইভাবে কি পরিমাণ পদার্থ, খেয়াল করো, কি পরিমাণ পদার্থের মানে পুরা নেফ্রন, এই যে পুরা নেফ্রন, এই পুরাটা নেফ্রন জুড়ে কি পরিমাণ পদার্থের পুনঃশোষণ ঘটে? উত্তর হলো 80%। উত্তর কি? 80%। যে কি পরিমাণ পদার্থের পুনঃশোষণ ঘটে? উত্তর কি? 80% পদার্থের পুনঃশোষণ ঘটে। এবার আরেকটা এমসিকিউ আছে, পেস লাগাই দিবা সবাই, শিওর। খেয়াল করো, পুরা নেফ্রন জুড়ে 80% পদার্থের পুনঃশোষণ ঘটে, এর সন্দেহ নাই। পুরাটা নেফ্রন জুড়ে 80% পদার্থের পুনঃশোষণ ঘটে, ঠিক আছে। কিন্তু এই ঠিক আছে 80% বুঝলাম, কিন্তু প্রক্সিমাল নালিকা কত পার্সেন্ট? নিকটবর্তী পেছনের নালিকা কত পার্সেন্ট? ওটা একটা পার্সেন্টেজ আছে, এটা ইম্পর্টেন্ট না, এটা তো মেইন জিনিস, মেইন জায়গা। তো প্রক্সিমাল পেছনের নালিকায় 60%, বুঝছো কিনা? পুরাটাতে 80% গুড, এই পুরাটাতে 80% ভেরি গুড, আর শুধু প্রক্সিমাল নালিকা বললে 60%। প্রক্সিমাল নালিকা বললে কত পার্সেন্ট? 60%। নেক্সট এগুলো খেয়াল দেখতে পারো, বাট খুব আহামরি কিছু না। খেয়াল করো, ডিস্টাল পেছনের নালিকায় কাজ করে তোমাদের সবার প্রিয় জিনিস ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। নাম শুনছো না? অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ কি? অ্যান্টি মানে বাধা দেওয়া, ডায়ালিসিস মানে মূত্র, মূত্র তৈরি করতে বাধা দেয়, মূত্র ঠিক মতো হইতে দেয় না, মূত্রটাকে কমায় দেয়, পানির পরিমাণ কমায় দেয় মূত্রের মধ্যে, এই জন্য নাম হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, ফাইন। সক্রিয় ক্ষরণ, সক্রিয় ক্ষরণ বলছিলাম যে বাজে বাজে যদি কোনো পদার্থ থেকে যায়, যদি কোনো আজে বাজে পদার্থ থেকে যায়, ওটাকে সে সক্রিয় ক্ষরণ মানে বাইরে থেকে সে ভিতর দিকে ক্ষরণ করে দিয়ে দেয়। যদি কোনো কারণে রক্তের মধ্যে বর্জ্য পদার্থ থেকে যায়, সে বাইরে থেকে বর্জ্য পদার্থটা দিয়ে দেয় সক্রিয়ভাবে। তো কারে দিবে বলো? ক্রিয়েটিনিন, সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট বাজে ইম্পর্টেন্ট বাজে পদার্থ হচ্ছে ক্রিয়েটিনিন, তাই না? তো সেই সক্রিয়করণের মাধ্যমে ক্রিয়েটিনিন দিয়ে দেয়। সোডিয়াম দিবে না, কি দেয়? ক্রিয়েটিনিন দেয়। সোডিয়াম তো ভালো, তো সে কি দেয়? ক্রিয়েটিনিন দেয়। ঠিক আছে, গুড। ডেন্টালে আসছিল এটা। হ্যাঁ, এটা খুব সুন্দর বলছো মাইম, যে ডিস্টাল দূরবর্তী পেছনের নালিকা, ডিস্টালে ডি আছে, এডিএইচ ডি আছে, তো তোমার এটা মনে থাকবে ইনশাল্লাহ। ভেরি গুড। আচ্ছা, এবার খেয়াল করো, মূত্রে কিছু বৈশিষ্ট্য লেখা আছে, এই ঢঙের কথাবার্তা। লিটার মূত্র আগে পড়াইছি, মূত্র কিন্তু অম্লধর্মী, মূত্র কিন্তু অম্লধর্মী
এটা ক্ষরবর্ণ। এই ক্ষরবর্ণ কারণ কি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, 3 স্টার। মূত্র ক্ষরবর্ণের জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোম। এটা একটা রঞ্জক পদার্থ, কালারফুল সাবস্টেন্স। ক্রোম মানে রঞ্জক পদার্থ, ইউরোক্রোম। ইউরোক্রোম আসতে বলে এটা ক্ষরবর্ণ হয়। নেক্সট খেয়াল করো, আপেক্ষিক গুরুত্ব চাইলে পড়তে পারো। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে পিএইচ, তো পড়বে, পিএইচ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। পিএইচ হচ্ছে 4.5 থেকে 8। এটা তুমি কেমিস্ট্রির মধ্যে পড়ছিলা, এটা একবার কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমার বইয়ের পিছনে এমসিকিউ তো আছে, রাসায়নিক পরিবর্তন অধ্যায়েও আছে এটা। পিএইচ হচ্ছে 4.5 থেকে 8.0। কত? 4.5 থেকে 8.0, এই জন্য অম্লীয়, এটা অ্যাসিডিক। আচ্ছা, ভেরি গুড। খেয়াল করো, মূত্রে দুর্গন্ধ কেন হয়? একটা বর্জ্য পদার্থ, নাম হলো ইউরিনোড। নোড C6H8O, আমাকে এটা মনে রাখতে হবে। খেয়াল করো কি বললাম, C6H8O, C6H8O, নাম কি এটার? ইউরিনোড। নাম কি? ইউরিনোড। পরীক্ষা হলে তো মাথায় তোমার উল্টাপাল্টা হয়। তুমি পরীক্ষা আসছে যে কোনটার কারণে দুর্গন্ধ হয়, তুমি জায়গায় আসলা ইউরোক্রোম, খতম। মানে ইউরোক্রোম, ক্রোম মানে হলো কালার, ক্রোম মানে কালারফুল, রঞ্জক পদার্থ, ওইটা না। ইউরিনোডের কারণে, ইউরিনোড, এটার কারণে হচ্ছে দুর্গন্ধ হয়। অনেক সময় সংকেত দিয়ে আসতে পারে, C6H8O সংকেত দিয়ে আসতে পারে। সমঝা বেটা? আচ্ছা, চলো, গুড। এবার খেয়াল করেন, চার্ট আছে, এই চার্ট পড়তে গিয়ে বেহুশ হতে পারো, কিন্তু লেখা আছে 100%। বেহুশ হয়ে যাবে না, তো চলো বেহুশ থেকে তোমাকে বাঁচাই তুলি। খেয়াল করো, মনে রাখবা, যদি বলে মূত্রের প্রধান উপাদান কি, কে পারবা দেখি বলো? মূত্রের প্রধান উপাদান কি? কে পারবা বলো? মূত্রের প্রধান উপাদান কি? পরীক্ষা আসতে পারে, ডাব্বা মারা যাবে না। মূত্রের প্রধান উপাদান কি? মূত্রের প্রধান উপাদান হইলো, তাড়াতাড়ি লিখো ভাই, তাড়াতাড়ি লিখো। মূত্রের প্রধান উপাদান হলো ইউরিয়া, ডাব্বা মেরেছ। মূত্রের প্রধান উপাদান হলো পানি। এই যে তুমি যে বাথরুমে গিয়ে মূত্র ত্যাগ করো, তোমাকে খালি ইউরিয়া কি সার বেরোয়? ইউরিয়া সার বেরোয় না। মূত্রের প্রধান উপাদান হলো পানি, প্রায় 95% পানি থাকে, বুঝছো নি? যদি বলে মূত্রের প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কোনটা, তাইলে উত্তর হলো ইউরিয়া। আমি বলছি মূত্রের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হলো পানি। এটা অনেকে ভুল করছে, কংগ্রেচুলেশনস। মূত্রের প্রধান উপাদান কোনটা? পানি, 95%। ঠিক আছে, এটা এই জন্যই বলছি, কারণ অনেকে ভুল হয়। আশা করি ইনশাল্লাহ পরবর্তী কোনো পরীক্ষা ইনশাল্লাহ কারো ভুল হবে না, তাই তো? ইউরিয়া, খেয়াল করো, প্রথম হচ্ছে ইউরিয়া। ইউরিয়া হচ্ছে 2%। কত পার্সেন্ট? 2%। এটা মনে রাখতে হবে। ইউরিয়া কত পার্সেন্ট? 2%। নেক্সট হচ্ছে ইউরিক অ্যাসিড। দেখো, যে কোনো অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ইপিরিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড হচ্ছে 0.05। 0.05। তাহলে এখন একটু মুখস্থ করে আমাকে বলো যে মূত্রে ইউরিয়া কত পার্সেন্ট? সবচেয়ে বেশি কিন্তু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের মধ্যে সবচেয়ে বেশি। মূত্রে ইউরিয়া কত পার্সেন্ট? 2%। কত পার্সেন্ট? মুখস্থ বলো, 2%। মনে মনে চিন্তা করো, ইউরিয়া কত পার্সেন্ট? 2%। যে কোনো অ্যাসিড থাকলে 0.05, 0.05, 0.05, 0.05, যে কোনো অ্যাসিড থাকলে 0.05। ইউরিক অ্যাসিড, ইপিরিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড থাকলে 0.05। ইউরিক অ্যাসিড, ইপিরিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড থাকলে 0.05। ঠিক আছে, ভেরি গুড, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, এটা একটু খেয়াল করো, খুব সুন্দর করে মনে রাখা যায়। খেয়াল করো ভাইয়া, কিটোন বডিজ, কিটোন বডিজ, বাডিস মানে কি? বাডিস, বাডিস মানে হচ্ছে বন্ধু। বাডিস মানে কি? বন্ধু। এই যে দুইজনের বন্ধু, 0.02। কিটোন বডিজ, দুইজন বাড়ি, বন্ধু। তাহলে কিটোন বডিজ মানে কিটোন বন্ধুরা, দুইজন বন্ধু, বাড়ি। কিটোন বডিজ কত? 0.02, 0.02। গুড। দেখো ভাইয়া, লেখা আছে ক্রিয়েটিনিন, আবার লেখা আছে ক্রিয়েটিন। মজার বিষয় হচ্ছে ক্রিয়েটিন, এটা কিন্তু এক ধরনের আমিষ। হ্যাঁ, এক ধরনের আমিষ, পড়াবো একটু পরেই। আমাদের পেশির মধ্যে থাকে, আমাদের পেশিতে 2% ক্রিয়েটিন থাকে। পরে এই ক্রিয়েটিন যখন ভেঙে তৈরি করে ক্রিয়েটিনিন। এটা একটা পিওর বর্জ্য, এটা একটা পিওর বর্জ্য পদার্থ ক্রিয়েটিনিন। এবং খুব ইম্পর্টেন্ট, আমাদের বৃক্কের রোগ আমরা কিন্তু এইটা দেখে বুঝতে পারি। ক্রিয়েটিন ভেরি ইম্পর্টেন্ট। অনেকে থাকে ইউরিয়া, না, ইউরিয়া বেশি আছে ঠিক আছে, কিন্তু আমাদের বৃক্কের রোগ নির্ণয় করার জন্য আমরা কোনটা ইউজ করি? ক্রিয়েটিনিন, ভেরি ইম্পর্টেন্ট। আমরা রক্তে টেস্ট দিই এভাবে, সিরাম ক্রিয়েটিনিন, এভাবে লিখে আমরা রক্তে একটা টেস্ট করাই। আমরা
বৃক্কের রোগ নির্ণয় করি কি দিয়ে? ক্রিয়েটিনিন দিয়ে। কি দিয়ে? ক্রিয়েটিনিন। ঠিক আছে, আমরা বৃক্কের রোগ নির্ণয় করি কি দিয়ে? উত্তর হচ্ছে ক্রিয়েটিনিন। আচ্ছা, এবার খেয়াল করো, পটাশিয়াম 15, পথে পটাশিয়াম, পথে 15, পথে পটাশিয়াম, পথে 15। অ্যামোনিয়াম কেমনে লিখি আমরা? NH4 দিয়ে না, এই যে 0.04, NH4 আছে জন্য 0.04, অ্যামোনিয়াম 0.04। ক্লোরাইড, এটা খুব সুন্দর, জানো কেন? দেখো ক্লোরাইডের লাস্টে ড আছে না, একটা ড, এই যে দেখো, তুমি দেখো এই ড আর 6 দেখছো পুরো একই না, এই যে 60.6। ক্লোরাইডের মান কত? এই ক্লোরাইডের লাস্টে এরকম, দেখো তুমি দেখো এখানে লিখে আছে, আমার লেখার কি দরকার, সাদা বোর্ডে লিখে দেখাইতাম। এই যে ক্লোরাইড এভাবে না, এই যে ঠিক এরকম, আমি উপরে দাগটা উঠে দিলে কি হয়? জাস্ট এরকম, এই 0.60। তাহলে ক্লোরাইডের মান কত? 0.60। সালফেট 8, 18, সালফেট 8, 18, ফসফেটের 27, 27 এমনি পড়তে হবে, তাহলে মনে থাকে। আর অন্য কিছু পড়ো, সালফেট কয়েকবার পড়লে এভাবে মাথার মধ্যে আসবে পরীক্ষায়। সালফেট 8, 18, ফসফেট 27, এভাবে চিন্তা করতে হবে আর কি। তাহলে আবার ওই 8 মার্ক চিন্তা করলে আবার ঝামেলা হয়ে যাবে। ওই জন্য কয়েকবার করে পড়তে হয়, এমনি পড়তে হয়। ফসফেটের 27, ফসফেটের 27 কয়েকবার পড়লে পরীক্ষা হলে অটোমেটিক ফসফেট আসলেই 27 মনে পড়বে আগে, কয়েকবার করে পড়া লাগবে। তাহলে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক কি? আফরিন মারিয়া, ফালতু কথা বলবো না। ক্লাস পাচ্ছ না মানে কি? ক্লাস তুমি ক্লাসের কমেন্ট সেকশনে এসে বলছো ক্লাস পাচ্ছ না, কেউ মেনশন দিতে, বুঝলাম না কাহিনী তোমার। ওকে, ঠিক আছে, হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ পারবা। তো ক্রিয়েটিন যেহেতু ভালো, এই জন্য এটা 0.01, একটু ভালো জিনিস। কেমন আসছে ওটা ভালো হবে, দিন দেন তো, আর পারবে না দিই। আমার একবার গাল হয়ে গেছে না আমাদের, না না একবার গালো করে দিচ্ছে। আমরা কালকে যে রেজাল্ট বল, বলছি ভাই ওদের রেজাল্ট নিয়ে এ প্লাস পাস নাই, তারপর যে মেডিকেলে চান্স পাইছে এটা বল। এসব আমরা আজকে একটা গল্প শুনবো। আজকে সবাই আমরা আজকে গল্প শুনবো সবাই। আজকে কষ্টে আছে সবাই, আছে কষ্ট থাকা দরকার নাই। সেটা হচ্ছে তোমাদের আবরার ভাই এ প্লাস পাইনি, তাও মেডিকেলে কিভাবে চান্স পাইছে সেই গল্পটা একটু বলতে হবে। এই গল্প তো বলা সম্ভব না, কারণ আমি আল্লাহর মধ্যে GPA 5 পেয়েছিলাম। ধরে তুই পাস নাই, এখন তুই বল। যদি ধরে নেই, এমন এমন স্টুডেন্ট আছে ভাই, আমাদের এখানে অনেক আছে। হৃদয় এ প্লাস পাইনি, কিন্তু তাও তো গেমস এর চান্স পাইছে। এমন স্টুডেন্ট আছে কিন্তু ভাই, যেমন হচ্ছে আমাদের একটা ছেলে প্রথমে প্লাস পায় নাই, পরে সে আবার দিতে পরীক্ষা, ওটা দিয়েছে A+ পাইছে, তারপর সে ঢাকা মেডিকেল টিকছে। আর এমন অনেক রেকর্ড আছে 5-7 নাম্বার বা 8 নাম্বার কাটার পরেও মেডিকেল চান্স হয়েছে। তো এটা খুব ইজি তাদের জন্য, মানে টাফ কিছু না যদি ভালো করে পড়ে। যদি না পড়ে, মোবাইলে কমেন্ট সেকশনে যুদ্ধ করে কমেন্ট সেকশনে, তাহলে সমস্যা, তখন তারা সবাই আপনার উপর শান্তি বর্ষিত হোক, মানে ওরা অবশ্যই তার চেয়ে নিচ্ছে, কালকে রেজাল্ট দিবে তো আরো টেনশন বেশি। কালকে তোমরা অবশ্যই রেজাল্ট ভালো করবা, A+ পাবা, গোল্ডেন A+ পাবা, এবং আমাদের বন্দিবাসীরা গ্রুপে রিভিউ জানাবা। ওরা অনেকেই কিন্তু আমাদের ইয়েতে পাওয়ার প্লেয়ার স্টুডেন্ট, কিন্তু অনেকেই, অনেক, এবং পাওয়ার প্লে হোক আর না হোক, ওরা তো আলটিমেটলি আমাদের বন্দিবাসীর স্টুডেন্ট। সব বন্দিবাসীরা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস, সবার ক্লাসে ওরা মানে কম বেশ করছে। তো ইনশাল্লাহ তোমরা রেজাল্ট জানাবা, তোমরা অবশ্যই তোমাদের আমাদের বন্দিবাসীরা মেইন গ্রুপটার মধ্যে রেজাল্ট জানাবা, ঠিক আছে? রেজাল্ট জানাবা, তোমাদের রেজাল্ট দেখে আমরা খুশি হবো, এই আর কি। সবাই তো কালকে অপেক্ষা থাকবো রেজাল্টের জন্য। কালকে আমরা সারাদিন তো অপেক্ষায়। ক্লাস নিবি না কালকে? কালকে হচ্ছে না আমাদের সব ক্লাস অফ তো কালকে। কালকে হচ্ছে না আমাদের অফলাইন ক্লাস তো অফ, মানে অনলাইন ক্লাস তো রাতেবেলা হবে। হ্যাঁ, অনলাইন ক্লাস হবে, বাট আমি না, হৃদয়তে নিবেন, থাকবো না কালকে। কই যাবি কালকে? পাওয়ার প্লে লঞ্চ হবে। এটা কারা? এর টার্গেট পেজ বেচ, এর পেজ সিনিয়র কাউকে বললো না। হ্যাঁ, আচ্ছা, কালকে আমার SSC ক্লাস, এই জন্য মনে আছে। ও তুই দেখলে বিদায় নিয়ে নিস। হ্যাঁ, আজকে ক্লাস। কে রে, কি নাম? SSC ক্লাস। কি নাম? ভালো দেখো তোমরা। ওকে, ঠিক আছে, ফাইন, চলো শুরু করা যাক। চলো শুরু করা যাক। ওকে, চলো, এটা পড়াইছি ইনশাল্লাহ। হ্যাঁ, গুড, আশা করি পারবা ইনশাল্লাহ। তবে দেখো এত কিছুর ভিড়ে কিন্তু অবশ্যই তোমাদের এই সোডিয়ামরে বাদ দেওয়া যাবে না, কারণ আমি বলছিলাম সোডিয়াম হচ্ছে আমাদের অনেক প্রিয় জিনিস, তাই না? সোডিয়ামরে বাদ দেওয়া যাবে না। সোডিয়াম হচ্ছে 0.35, সোডিয়ামকে বাদ দেওয়া যাবে না। বিনতে কালাম বলছে ভাই অফ দেন ক্লাস,
বাবু রে, ডং টং বাদ দিয়ে একটু ক্লাস এই অধ্যায়টা শেষ করো। কমেন্ট করতে পারছো মানে তুমি অনলাইনে অ্যাক্টিভ আছো ভাই। তুমি না পড়লে নাই, তুমি আগে আগে শুনো কি পড়াচ্ছি দেখো, তাতে কাজে লাগবে। যা পড়াই দিচ্ছি তো আমার মনে হয় বাসায় একটা বাসায় পড়তে গেলে সময় বেশি লাগবে না, যা পড়াই দিচ্ছি ইনশাল্লাহ। সুতরাং তুমি একটু দেখো তাইলেই হবে। আমি এই জন্য আস্তে আস্তে পড়াই দিচ্ছি, অনেক আস্তে আস্তে পড়াই দিচ্ছি। ঠিক আছে। हमें क्यों मेरे साथ क्या क्या हुआ, खामोशियाँ इकरार है तुम्हें तो कभी छूकर तुम्हें ले जाएगी ভেরি গুড। ইনশাল্লাহ কালকে অনলাইন হবে তো, কেন হবে না। চলে আসি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস তোমরা জানো রক্তে গ্লুকোজের পরিমাণের কথা, তাই না? ডায়াবেটিস যখন হয় রক্তে গ্লুকোজ বেড়ে যায়, তখন ইউরিন দিয়েও গ্লুকোজ বের হয়, বেশি বেশি মূত্রত্যাগ করে এবং অনেক সময় ইউরিন দিয়ে গ্লুকোজ বের হয়। এটাকে বলে গ্লুকোজ ইউরিয়া, নামের মধ্যে লেখা আছে গ্লুকোজ যোগ ইউরিয়া। আচ্ছা, তো যদি এই মূত্রে গ্লুকোজ থাকে বলে গ্লুকোজ ইউরিয়া। খেয়াল করো, রক্তে যদি প্রোটিন থাকে তাহলে প্রোটিন ইউরিয়া, নামের মধ্যে মিল আছে। লিপিড থাকলে লিপুরিয়া, বিলিরুবিন থাকলে বিলিরুবিন ইউরিয়া। হিমাচুরিয়া মানে হিম মানে রক্ত। যদি কারো মূত্র দিয়ে রক্ত যায় এটাকে বলে হিমাচুরিয়া। যদি কারো মূত্র দিয়ে রক্ত যায় এটা কি বলে? হিমাচুরিয়া। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, অনেকগুলো কারণ আছে। জন্ডিসের কারণে তোমরা সবাই জানো বিলিরুবিন বেড়ে যায়, শরীর রং হলুদ হয়ে যায়, তাই না? আচ্ছা, আর বাকিগুলো খুব কমন জিনিস। লিউকেমিয়া মানে একটা ব্লাড ক্যান্সার, লিম্ফোসার্কোমা এক ধরনের ক্যান্সার, এগুলাতে প্রোটিন বাড়ে। প্রোস্টেট হচ্ছে ছেলেদের থাকে, মেয়েদের কিন্তু থাকে না। প্রোস্টেট গ্রন্থি ছেলেদের থাকে, এটা একটা মাশরুম আকৃতির গ্রন্থি। মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায় পড়ানোর সময় সেটা পড়াবো। প্রোস্টেটটা কেমন? মাশরুম আকৃতির গ্রন্থি। কেমন গ্রন্থি? মাশরুম আকৃতির। ও আচ্ছা, কালকে অধ্যায় বলতেছো, সরি বুঝি নেই। এটা ডিপেন্ড করছে, আমাদের এডমিশন ক্লাস তো ভাই, প্লিজ আমাদের এডমিশন ক্লাস তো আমরা চাচ্ছি না যে তোমাদের যদি কারো বিশেষ সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা ক্লাসটা তাহলে পরে করতে হবে। বাট আমরা আসলে ওই ক্লাসটা অফ দিতে, তোমাদের দিনের বেলা হলে অফ দিতাম, যে রেজাল্টের আগে হবে এই জন্য অফ দিতাম। বাট কালকে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে ইনশাল্লাহ, পরে ক্লাস করবা। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, নো টেনশন, ইনশাল্লাহ ভালো হবে রেজাল্ট। তোমরা ভালো করে তাকাও, ইনশাল্লাহ আল্লাহর রহমতে রেজাল্ট ভালো হবে। খেয়াল করো, ডাইউরেটিক মানে হচ্ছে ডাইউরেটিক পদার্থ যারা মূত্রের পরিমাণ বাড়ায়। কারা? চা, কফি, অ্যালকোহল, এই সকল পদার্থ তুমি যত বেশি খাবা বেশি বেশি মূত্র ত্যাগ করতে হবে। চা, কফি। হ্যাঁ, তো অনেকে কিন্তু এখানে একটু ভুল করে, মনে রাখবা পানিও কিন্তু একটা ডাইউরেটিক পদার্থ। যে পানি, এটা লেখা আছে, সরি পানি লেখা নাই, আগে লেখা ছিল পানি। পানিও কিন্তু একটা ডাইউরেটিক পদার্থ, কারণ তুমি যদি বেশি বেশি পানি খাও তোমাকে মূত্র ত্যাগ করতে হবে, তাহলে পানিও এক ধরনের ডাইউরেটিক পদার্থ। এটা কিন্তু ভুল করো না, বুঝছো? পানিও এক ধরনের ডাইউরেটিক পদার্থ। ইনশাল্লাহ গুড। একজন সুস্থ মানুষ দৈনিক 6 থেকে 8 বার মূত্রত্যাগ করে। অনেক পানি খেতে হবে, তাই না? 6 থেকে 8 বার মূত্রত্যাগ করে। খেয়াল করো, অসমো রেগুলেশন বা পানির ভূমিকা বললাম, এগুলো বলছি, লাগবে না এগুলা রিডিং দিবা। যকৃত অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি হয়, এগুলো সব বলছি, সব পড়াইছি। হ্যাঁ, এই যে অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি হয়, হ্যান সব কথাবার্তা পড়াইছি। এই ইউরিক অ্যাসিড খেয়াল করো, খুবই 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 ইম্পর্টেন্ট। কোন জাতীয় ক্ষারকের বিপাকের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয়? খুবই ইম্পর্টেন্ট। উত্তর কি লিখছে? পিউরিন। তাহলে পিউরিনের বিপাকের ফলে তৈরি হয় ইউরিক অ্যাসিড। খেয়াল করবা, কোন জাতীয় পদার্থ বললাম? পিউরিন। পিউরিনের বিপাকের ফলে তৈরি হয় ইউরিক অ্যাসিড। ভুল কারো হবে না ইনশাল্লাহ। তাহলে পিউরিন জাতীয় ক্ষারক, পিউরিন, পিউরিনের বিপাকের ফলে তৈরি হয় ইউরিক অ্যাসিড। এই যে তোমাকে পড়াইছিলাম একটু আগে, পেশিতে নর্মালি ক্রিয়েটিন নামক আমিষ, আমি বলছিলাম অ্যামাইনো অ্যাসিড, একই কথাই, আমিষ থেকে পাওয়া যায়। তো ক্রিয়েটিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, এটা ভালো জিনিস। কত পার্সেন্ট? 2%। এই 2%, এটার বিপাকের ফলে বর্জ্য পদার্থ যেটা তৈরি হয় তার নাম ক্রিয়েটিনিন। এই যে তৈরি হয় ক্রিয়েটিনিন, বলছিলাম এটা দিয়ে কিন্তু ক্রিয়েটিনিন দিয়েই বৃক্কের রোগ নির্ণয় করা হয়, রোগ নির্ণয় নির্দেশক। ভেরি ইম্পর্টেন্ট, দাগানো নাই, ভেরি 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 ইম্পর্টেন্ট। দাগানো ছিল, যে পরবর্তীতে দাগাইতে গিয়ে এটা হয় নাই, যে হালকা হলুদ দেখতে হবে, বুঝছো? আমাদের কিছু কিছু লাইন এই জন্য আমরা আলাদা করে বলে দিই, দাগানো আছে হলুদ কালার। ওই যে আমরা তো পরবর্তীতে তোমাদের যে নর্মাল হলুদ কালারের দাগগুলা, এগুলো তোমরা কিন্তু ওই যে যখন শো করি তখন তোমাদের দেখানো যায় না, যে অনেক হালকা হয়ে গেছে,
ছবি তুলতে গিয়ে, বাস ওই ছবি তুলতে গিয়ে বলতে মানে ইয়ে করতে স্ক্যান করতে গিয়ে। এই জন্য আমরা কি করছি, আবার সুন্দর করে এগুলোকে কম্পিউটারে দিয়ে দিয়ে প্রত্যেকটা আবার এরকম করে কালার কালার করা হয়েছে, মানে বাহ্যিকভাবে কালার করা হয়েছে। তো ওই জন্য মাঝে মধ্যে কয়েকটা লাইন হয়তো আমাদের টাইপিস্ট বা যে টাইপিস্টই কাজটা করছে সে অ্যাকচুয়ালি মাঝে মধ্যে কিছু লাইন মিস করে গেছে। এই জন্য এটা আমরা তোমাদেরকে ক্লাসে বলে দিই, খেয়াল রাখলে হবে। হ্যাঁ, পুরুষের মাত্রা হচ্ছে 6 দুগুণে 12, 6 6 দুগুণে 12। মহিলাদের হচ্ছে 1 কম 5 আর 11, 1.1, 0.6 1.2। ছেলেদের এভাবে মনে রাখবা, ছেলেদের ডাবল 6 6 দুগুণে 12, এভাবে মনে রাখবা। মেয়েদের দুই পাশে 1 1 কম, 6 থেকে 1 কম, 1.2 থেকে 1 কম, 1.1, বুঝছো? এভাবে মনে রাখবা, 6 6 দুগুণে 12। খেয়াল করো লাস্টের দিকে চলে আসছি, বেশি কিছু নাই। অসমোরেগুলেশন আমরা জানি, অ্যান্টি ডায়োরেটিক হরমোনের কথা। এই যে খুবই ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, এটা এই লাইনটা দিয়ে তোমাদের এমসিকিউটা হয়ে যায় সব। এডিএইচ সমানুপাতিক পানি পুনঃশোষণ ক্ষমতা। এডিএইচ মানে কি? অ্যান্টি ডায়োরেটিক হরমোন, মানে প্রস্রাব হতে দিবে না, মূত্র হতে ত্যাগ করে দিবে না। তার মানে কেন দিবে না? তার মানে ত্যাগ করার আগেই সে পানিটাকে শোষণ করে রেখে দিবে, তাকে চাটকে ফেলবে। এটাই বলতে এডিএইচ সমানুপাতিক পানি পুনঃশোষণ ক্ষমতা। যত বেশি এডিএইচ বের হবে তত বেশি মূত্র হবে না। কেন হবে না? তত বেশি পরিমাণে পানি পুনঃশোষণ হবে, এই জন্য তত আর মূত্র হবে না, বুঝছো? ওকে, এডিএইচ সমানুপাতিক কি বললাম ভাইজান? পানি পুনঃশোষণ ক্ষমতা। যত বেশি এডিএইচ তত বেশি পানি পুনঃশোষণ হবে। ক্লিয়ার? এটা মনে রাখবা। আর সুন্দর করে লিখতে পারো, সমানুপাতিক তত মূত্র কম, মূত্র কম। ঠিক আছে, সে মূলত পানি ধরে রাখে। কি করে? পানিটাকে ধরে রাখে। এটাও আসতে পারে, পানি ধরে রাখার জন্য দায়ী কে? এডিএইচ। পানি আটকে রাখে, ধরে রাখে, মূত্র কমায় দেয়। এডিএইচ এর অপর নাম হলো ভ্যাসোপ্রেসিন। তোমরা জানো আমাদের পিটুইটারি গ্রন্থি, যেটা পড়েছ সমন্বয় অধ্যায়ে, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে দুইটা হরমোন তৈরি হয়। পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে দুইটা হরমোন তৈরি হয়। একটা নাম হলো এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, আর একটা নাম ছিল অক্সিটোসিন, যেটা জরায়ুর সংকোচন করে। এটা খুবই ইম্পর্টেন্ট সিকিউ। হ্যাঁ, এই দুইটাই। অক্সিটোসিন কি করতো? জরায়ুর সংকোচন। আমাদের পিটুইটারি হচ্ছে আমাদের প্রভু গ্রন্থি, সাইজে সবচেয়ে ছোট, 0.5 গ্রাম ওজন, কিন্তু অনেক কাজ, অনেক বেশি হরমোন। শেষ। রিং দিবা একবার, বেশি বেশি কিছু বাকি নেই, মানে একবার এখানে খেয়াল করো। 70 বছর বয়স হয়ে গেলে বৃক্ক মাত্র 50% কাজ করে। খুবই ইম্পর্টেন্ট। তুমি বয়স হয়ে গেলে 70 প্লাস হয়ে যাওয়া মানে বৃক্ক অটোমেটিক্যালি অর্ধেক কাজ করবে। আচ্ছা, বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল, মানে অনেক লম্বা সময়, 3 মাস বা এর বেশি সময় ধরে যদি তোমার আস্তে আস্তে বৃক্কের কার্যক্ষমতা কমে যায়, এটা বলে অনেক দীর্ঘস্থায়ী বা ক্রনিক, 3 মাসের বেশি হইলে। হ্যাঁ, আর যদি অল্প সময়, মাত্র 48 ঘন্টা, ভেরি ইম্পর্টেন্ট, এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। বৃক্ক অধ্যায়ে যদি কোনো ঘন্টা এমসিকিউ, সেটা 48 ঘন্টা। 48 ঘন্টা দিয়ে 3টা এমসিকিউ আছে, খেয়াল করো। 48 ঘন্টা দিয়ে 3টা এমসিকিউ আছে, কি জানো? একটা হচ্ছে তাৎক্ষণিক বিকল, যে বৃক্ক তাৎক্ষণিক বিকল হওয়ার সময় কত? উত্তর হলো 48 ঘন্টা। আরেকটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন, যে তুমি কত ঘন্টার মধ্যে একটা বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। কারো বৃক্ক নষ্ট হয়েছে, তুমি চাচ্ছ বৃক্ষটা প্রতিস্থাপন করতে, বের করে 48 ঘন্টা। আরেকটা হচ্ছে হাইড্রার নেমাটোসিস্ট নিক্ষেপ। হাইড্রার যখন তার নেমাটোসিস্ট নিক্ষেপ করে, তার 48 ঘন্টার মধ্যে, নতুন করে আবার তৈরি হয়। এই হচ্ছে 3টা এমসিকিউ। 48 ঘন্টাটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এটা অলরেডি মেডিকেল 16-17 সেশনে আসছে, খুব ইম্পর্টেন্ট। কত ঘন্টার মধ্যে বিকল হলে তাৎক্ষণিক বিকল বলে, তোমাদের আসতে পারে, ওইটা আসতে পারে যে বৃক্ক কত ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হয়? 48 ঘন্টা। অবশ্যই টিস্যু ম্যাচিং হইতে হয়, টিস্যু ম্যাচ না হলে হবে না। যে তুমি একটা বৃক্ক নিলেই হয়ে যাবে এমন না, টিস্যু ম্যাচ করতে হবে, ঠিক আছে? নাহলে বৃক্ষটা দিলে রিয়েকশন করবে। ঠিক আছে, ইনশাল্লাহ, গুড। লাস্টের দিকে চলে আসছে, বেশি কিছু নাই। খুবই 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 3 স্টার 4 স্টার ইম্পর্টেন্ট। রক্তে কোন আয়ন বেড়ে গেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়? উত্তর হলো পটাশিয়াম। খুবই ইম্পর্টেন্ট। রক্তে কোনটা বাড়লে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়? উত্তর হচ্ছে পটাশিয়াম আয়ন। কোনটা বাড়লে? তোমরা এখানে কেউ নট এ সিঙ্গেল ওয়ান, একজন ব্যক্তিও আর এ প্লাস রিলেটেড, এইচএসসি রেজাল্ট রিলেটেড কোনো প্রকারের কমেন্ট করবে না। নট এ সিঙ্গেল পার্সন, আমি মানা করলাম, ফলো করতে হবে। তোমরা সবাই ভয় পাওয়াই দিচ্ছ। বুঝছো? একজন অলরেডি কমেন্ট করছে, ভয় পেয়ে গেছে অলরেডি।
সবাইকে সহমত থাকতে দাও। তোমার পণ্ডিত তোমার কমেন্ট বক্সে করার দরকার নাই, বুঝছো? পণ্ডিত নিজের কাছে রাখো। এত কমেন্ট বেশি পাক না তোমরা, বেশি এত কমেন্ট করবা না এই এইচএসসি রিলেটেড। আমি তো বলছি অলরেডি রেজাল্ট সম্পর্কিত কথা, তাই না? ইনশাল্লাহ ভালো করবা। যারা ক্লাসটা করতেছো ওদের ক্লাসটা করতে দাও প্লিজ, ঠিক আছে? এসব বাদ দাও, আর কোনো প্রকার কমেন্ট করবে না। তোমাদের যারা ক্লাসটা করতেছে এডমিশন ক্লাস করতে দাও। ভয় পাওয়ার জন্য সবাই এইচএসসি রেজাল্টে এত কথা বলতেছো, ভয় পেয়ে যাবে তো সবাই। আল্লাহ ভরসা, যা হওয়ার ইনশাল্লাহ হবে। তো তোমার কিছু করার আছে এখন, আর দোয়া করতে থাকো আল্লাহর কাছে যেন ইনশাল্লাহ রেজাল্টটা ভালো হয়। দোয়া করো, অবশ্যই দোয়া করো, আমি দোয়া করি সবার সবার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হোক, ঠিক আছে? তোমাদের ভালো রেজাল্ট হলে আমি খুশি, তোমরাও খুশি। আচ্ছা, এটা খেয়াল করো, রক্তে কোনটা পরিমাণ বাড়লে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়? উত্তর হচ্ছে পটাশিয়াম আয়ন। উত্তর কি? পটাশিয়াম আয়ন। কোনটার কারণে হৃদযন্ত্র বন্ধ হয়? পটাশিয়াম। একটা অ্যান্সার, পটাশিয়াম। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, সিরিজটা দিয়ে ফেলবা। পটাশিয়াম বলছি, এটা রিডিং দিবা লাইনগুলা। এই যে বৃক্ক বিকল হলে মূত্র পরিমাণ কমে যায় 0.5 ml/kg/hour ফর 6 আওয়ার্স, 6 ঘন্টা একটু কমে যায়। খেয়াল করো, দুইটা এমসিকিউ আছে। রক্তে যদি কোনো কারণে রেচন বর্জ্য পদার্থ বা নাইট্রোজেন গঠিত বর্জ্য বেড়ে যায়, এটাকে বলে অ্যাজোটোমিয়া। অ্যাজোটিমিয়া, অ্যাজো মানে নাইট্রোজেন, নাইট্রোজেন যে অ্যাজো, অ্যাজো মূলক মানে তোমরা জানো ডায়াজো মানে আছে, ডায়াজোনিয়াম লবণ নাইট্রোজেন। যখন রক্তের মধ্যে এই রেচন বর্জ্য বা নাইট্রোজেন গঠিত বর্জ্য বেড়ে যায়, রক্তের এই অবস্থাটাকে বলে অ্যাজোটিমিয়া। অ্যাজোটিমিয়া রক্তের অবস্থা। আর এটার কারণে স্বাভাবিকভাবে নাইট্রোজেন গঠিত বর্জ্য বেড়ে গেলে তার কাছে একটু সিক ফিল হবে, অসুস্থ ফিল হবে। এই অসুস্থতা অনুভব করলে তাকে বলে ইউরেমিয়া। তাহলে অসুস্থতা অনুভব করলে কি বলা হয়? ইউরেমিয়া। যখন নাইট্রোজেন গঠিত বর্জ্য বেড়ে যায় এটাকে বলে অ্যাজোটিমিয়া। আর যখন কেউ অসুস্থ অনুভব করে তখন এই অবস্থা তৈরি হয়, তাকে বলা হয় ইউরেমিয়া। নেক্সট খেয়াল করো, ডায়ালাইসিস হচ্ছে কারো যখন বৃক্ক কাজ করে না, বুঝছো, তখন কৃত্রিমভাবে রক্তটাকে বাইরে বের করে রক্তটাকে পরিশ্রুত করা একটা মেশিনে দিয়ে তারপর আবার রক্তটা ঢুকানো হয়। আমি দেখছি কদিন আগে একটা বাচ্চা দেখছি এই অবস্থা, বুঝছো, খুবই কষ্ট। এবং ওই বাচ্চার জন্য আমি আমার প্লাজমা দিয়ে আসছিলাম, কারণ প্লাজমা এই যে তোমার ডায়ালাইসিসের ক্ষেত্রে প্লাজমাটা একটা ফ্যাক্ট। কারণ কি, অনেক বাচ্চাদের ব্লিডিং থাকে, অনুচক্রিয়ার সংখ্যা কমে যায়। প্লাজমা দিয়ে নিচ্ছি আমি সরাসরি দিছিলাম, প্লাটিলেট দিছিলাম, অনুচক্রিয়া দিছিলাম, প্লাজমা দেওয়া লাগে নাই, শুধু প্লাটিলেট। অর্থাৎ ওই বাচ্চার অনুচক্রিয়ার সংখ্যা কমেছিল, অনুচক্রিকার সংখ্যা অনেক কমে গেছিল, যে কারণে আমাকে অনুচক্রিকা দেওয়া লাগছে, ঠিক আছে? আচ্ছা, দুই ধরনের ডায়ালাইসিস, একটা হিমোডায়ালাইসিস, একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিম মানে রক্ত, হ্যাঁ আমি বলতেছি, খেয়াল করো। যে দেখো, একটা রক্তবাহিকার মাধ্যমে মেশিনের মধ্যে রক্ত দিছে, আর একটা রক্তবাহিকার মাধ্যমে তার শরীরের মধ্যে রক্ত ঢুকতেছে। এটাই হলো হিমোডায়ালিসিস। হিম মানে রক্ত, এই রক্ত দিয়ে কাহিনী হচ্ছে। যে বাইরে যে মেশিনটা ব্যবহার করা হয় ডায়ালাইসিস মেশিন, তার ভিতরে যে পদার্থ ব্যবহার করা হয় তাকে বলে ডায়ালাইসেট। কি বলে? ডায়ালাইসেট। ডায়ালাইসেট, ডায়ালাইসেট মানে ডায়ালিসিস মেশিনের জিনিসটা। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ইয়েস, ওকে। কৃত্রিম আংশিক ভেদ্য, কারণ আমাদের বডির ম্যাক্সিমাম আসলে আংশিক ভেদ্য, হ্যাঁ, বৈষম্য ভেদ্য পর্দা। তো এখানে একটা ওইরকম একটা অবস্থা তৈরি করা হয়। কোনটা কোনটা? ওকে, আসছে, খেয়াল করো। রক্ত ধীরে ধীরে কিডনি মেশিনে ডায়ালাইসিস দ্রবণ বা ডায়ালাইসিসের মধ্য দিয়ে যায়, মানে খেয়াল করে রক্তটাকে নিয়ে একটা মেশিনের মধ্যে দেওয়া হয়, সেটা হলো ডায়ালাইসিস মেশিন। ওটার মধ্যে দেওয়া হয়, দিলে হচ্ছে থেকে পড়ে। হ্যাঁ, এখন ভিতরে যে পদার্থ ব্যবহার করে ডায়ালাইসেট বলে। কি বলা হয়? ডায়ালাইসেট। খেয়াল করে দেখেন, আগের মতো সেম কাহিনী, আর কোনো ঝামেলা নাই। রক্তকণিকা এবং প্রোটিন এই দুইটা বাদে বাকি সবকিছু ব্যাপিত হয়। ওই সবকিছু রক্তকণিকা এবং প্রোটিনগুলোকে ধরে রাখে, বাকি সবকিছুই মোটামুটি এটার মধ্যে, এটা এই আংশিক ভেদ্য পর্যায়টা ভেদ করে, ঝিলিটা ভেদ করে বাইরে বের হইতে পারে। ওই পুরো আগের মতোই। কি কি বেরোতে পারে না? দুইটা জিনিস আগে পড়াইছিলাম, একটা হচ্ছে রক্তকণিকা, একটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে? নেক্সট খেয়াল করো, ডায়ালাইসিসের উপাদান। উপাদানগুলো কি আছে? অনেক কিছু আছে। এখন তুমি কিভাবে মনে রাখবা? তুমি মনে রাখতে হবে একটু অন্যভাবে। কিরকম? দেখো, আমাদের আইটি শিল্পে গ্রামীণ ফোনের অবদান অনেক বেশি, তাই না? আইটি শিল্পে দেখো গ্রামীণ ফোন অনেক বেশি ইউজ হয়। তো আইটিজিপি, আইটিজিপি
যে আইটি শিল্পে গ্রামীণ ফোন অনেক ইউজ হয়। আইটি মানে হচ্ছে আয়ন, আইটি মানে হচ্ছে আয়ন, আই মানে আয়ন। তার মানে ডায়ালাইসেট যে উপাদানটা ব্যবহার করবা ওখানে কি কি জিনিস তোমাকে মেনটেন করতে হবে। আই ফর আয়ন, আয়ন মানে আয়নিক ভারসাম্য, আয়ন মানে আয়নিক ভারসাম্য। টি ফর টেম্পারেচার, টি ফর টেম্পারেচার সঠিক তাপমাত্রা। আই ফর আয়ন, টি ফর টেম্পারেচার, গুড। জি ফর গ্লুকোজ, জি ফর গ্লুকোজ, পি ফর পিএইচ, এই যে জি ফর গ্লুকোজ, পি ফর পিএইচ, আইটিজিপি, আইটিজিপি। আয়ন বললে তো সব আয়ন চলে আসতেছে, আয়ন লাগতেছে না। আয়ন বললে তো সব আয়ন এখানে চলে আসতেছে। আয়ন সবাই মূলত এসিটেট হিসেবে ওরা থাকে, এসিটেট। ওকে ফাইন। তো পিএইচ বলে ফেলছি, আমাদের সকল উপাদান পড়া শেষ। কারণ কি জানো, কারণ পিএইচ বললে তো বাফারিং বলা লাগে না, কারণ বাফারের কাহিনী তো পিএইচ এর কথা। যে দ্রবণটা পিএইচ এর মান পরিবর্তন করতে দেয় না সেটা তো বাফার। বাফার বলে পিএইচ হয়ে যাচ্ছে। ভেরি গুড, খেয়াল করো এবার পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াম কোনটা? আমাদের পেটের মধ্যে যে পেরিটোনিয়াম নামক ঝিল্লি থাকে, পেরিটোনিয়াম কি করে জানো? আমাদের বিভিন্ন অঙ্গগুলোকে ধরে রাখে। এই আবরণ, এই ঝিল্লিটাকে বলে পেরিটোনিয়াম। ওকে, তাহলে আমাদের এই ভিতরের অঙ্গগুলোকে ধরে রাখে নাম কি? পেরিটোনিয়াম নামক পর্দা। এটার ভিতরে এই পেরিটোনিয়াম ঝিল্লিকে কাজে লাগে। এখানে একটা ওপেনিং রাখা হয়, বুঝছো? এখানে ওপেনিং রাখা হয়, তোমার এটা উপরে ঢাকনা লাগাই দেওয়া হয়, বুঝছো? যখন প্রায় সপ্তাহে 2বার বা 1বার যাওয়া লাগে, গিয়ে হচ্ছে ডায়ালিসিসের মাধ্যমে মানে বাড়তিভাবে ডায়ালিসিসটা করতে হয়, বুঝছো? এটা একটা এই ঝিল্লির মাধ্যমে করা হয় এবং এটা সবসময় লাগানো থাকে শরীরের মধ্যে, ওপেন থাকে একটা জিনিস, পেরিটোনিয়াম ডায়ালাইসিস, বুঝছো? ওকে, তাহলে পেরিটোনিয়ামের কথা বলছি, আর কিছু লাগতেছে না, সব একই কথা। আমাদের আর কিছু জাস্ট জানলে হবে, এটা হয়। দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসিস প্রতিস্থাপন করা যায়, জানলেই হবে, আর কিছু লাগবে না। বৃক্ক প্রতিস্থাপন পরে ফেলছি, খেয়াল করো। যে 48 ঘন্টা বলছিলাম না, বৃক্ক প্রতিস্থাপনের সময় কত বলছিলাম? 48 ঘন্টা। ভেরি গুড। ব্লাড গ্রুপিং, টিস্যু, এগুলো সব এক হইতে হবে। কোনো ধরনের জীবাণু থাকা যাবে না, এটা আগে বলছিলাম। টিস্যু ম্যাচিং করতে হবে, টিস্যু ম্যাচ। ব্লাড গ্রুপিং তো এক হইতেই হবে, এটা প্রথম কমন সেন্স। আচ্ছা, হরমোনাল লাস্ট টপিকে দিয়ে চলে আসছি। প্রাণীদেহের অন্তঃস্থ পরিবেশের উপর যে হরমোন কাজ করে, হ্যাঁ, ভারসাম্য রক্ষা কৌশল, এটা নিয়ে কাজ করছেন ক্লড বার্নার্ড। খেয়াল করো, ডায়ুরেটিক্স, অ্যান্টি ডায়ুরেটিক পদার্থ বা এডিএইচ। ডায়ুরেসিস মানে কি? ধরো তোমার বেশি বেশি পরিমাণে মূত্র বের হচ্ছে, ডায়ুরেসিস বলছিলাম না? কিছু কিছু পদার্থ আছে ডায়ুরেটিক পদার্থ, যেমন চা, কফি, অ্যালকোহল, বেশি পানি, এগুলা। এখন খেয়াল করে দেখো, বিপুল পরিমাণে কম ঘনমূত্র, খুব সুন্দর জিনিস, বিপুল পরিমাণে কম ঘনমূত্র, এই কথা মানে কিন্তু কম মূত্র না, এই কথা মানে হচ্ছে কম ঘনমূত্র। মানে কি? পানি বেশি, ঘনত্ব কম, পানি বেশি, ঘনত্ব কম, বুঝছো? ডায়ুরেটিস মানে তোমাকে আগে বললাম যে বেশি বেশি পরিমাণে মূত্র ত্যাগ হবে। তো বেশি বেশি পরিমাণে মূত্র যখন ত্যাগ হবে, তখন দেখা যাবে অনেক বেশি পানি বেরোচ্ছে, মূত্রের ঘনত্ব কম। মূত্রের ঘনত্ব বুঝছো, দেখবে অনেক সময় দেখবে মূত্র অনেক লিকুইড থাকে, অনেক সময় মূত্র অনেক গাঢ় গাঢ় মূত্র হয়, দেখছো না? অনেক সময় কালার, হলুদ হলুদ কালার থাকে, মিক্স কালার থাকে, তো এটা বুঝেছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, না কিছু লাগতেছে না, এখানে এটা চলে আসবা। তো বলতো মূত্রের ঘনত্ব, খেয়াল করো ভাইকে একটা প্রশ্ন উত্তর করো। মূত্রের ঘনত্ব কন্ট্রোল করে কোন হরমোন? উত্তর হচ্ছে এডিএইচ। উত্তর হলো এডিএইচ। মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তর হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিভ। নেক্সট খেয়াল করো, এটা কি ধরনের হরমোন? এটা আমিষ জাতীয় হরমোন, পেপটাইড। এটা আগে পড়াইছি। তাহলে মূত্রের ঘনত্ব বলছিলাম না, এই যে মূত্র বাড়া কমা, হ্যাঁ, বেশি ঘন কম ঘন, এগুলো সব কন্ট্রোল করে কে? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। একটাই তো আছে মেইনলি, তাই না? একটাই আছে। এবার খেয়াল করো কি ধরনের হরমোন? পেপটাইড হরমোন, আমিষ জাতীয় হরমোন। এখন খেয়াল করো, খুবই 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 ইম্পর্টেন্ট, এই যে খুবই ইম্পর্টেন্ট, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? লিখে রাখবে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে এটা। রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? উত্তর হচ্ছে অ্যালডোস্টেরন। উত্তর কি? অ্যালডোস্টেরন। রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? উত্তর হচ্ছে অ্যালডোস্টেরন। ভেরি ইম্পর্টেন্ট, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? উত্তর হলো অ্যালডোস্টেরন। ভেরি গুড, ঠিক আছে, পারবেন, গুড। রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? উত্তর হলো অ্যালডোস্টেরন। শেষ। আর কিছু কি বলার দরকার আছে? নাই। এখানে আমি তোমাকে আগেই পড়াই ফেলছি, এনজিওটেনসিনের কথা আগে পড়াইছিলাম না? পড়াইছি। ওই যে এনজিওটেনসিনোজেন কে তৈরি করে? যকৃৎ, পড়াইছিলাম। এনজিওটেনসিনোজেন কে তৈরি করে? যকৃৎ। আর এনজিওটেনসিন কে তৈরি করে? বৃক্ক, বলছিলাম না? সক্রিয় হয় বৃক্কে, দ্যাটস ওয়াই বৃক্ক তৈরি করে। নেক্সট খেয়াল করো, এই যে রেনিন এনজাইমের কথাটা দাগ দিবা।
জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্সের কাছে কিছু কোষ থাকে যারা রেনিন এনজাইম তৈরি করে। এই লাইনটা দাগাবা, হ্যাঁ? জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্সের কাছে, গ্লোমেরুলাসের কাছাকাছি। এই যে আমি আর আলাদা করে নাই, গ্লোমেরুলাস ছিল না, গ্লোমেরুলাস, এই যে গ্লোমেরুলাসের কাছাকাছি, এই গ্লোমেরুলাসের কাছাকাছি নাম হচ্ছে জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স। এখানে কিছু কোষ থাকে, আসলে এদিকে থাকে, এদিকে দিকে থাকে, আবার কিছু অনেক সময় যখন এমনি থাকবে তখন এদিকে থাকবে, এদিকে। এখানে কিছু কোষ থাকে যারা রেনিন এনজাইম নিঃসরণ করে। জানলে হবে, এত কিছু লাগবে না। যে বৃক্কের থেকে নিঃসৃত এনজাইমের নাম কি? রেনিন এনজাইম। কোত্থেকে বের হয়? জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স। শেষ। কোত্থেকে বের হয়? জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স। এমসিকিউ। আর লাগবে না, খুবই ইম্পর্টেন্ট বলছিলাম কোনটা, এটা। সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কি? হরমোনের নাম কি? অ্যালডোস্টেরন। নাম কি? অ্যালডোস্টেরন। সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? অ্যালডোস্টেরন। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, ভেরি ইম্পর্টেন্ট। সোডিয়ামের মাত্রা, সোডিয়াম বললে উত্তর কি হবে? একটা উত্তর, এডিএস হবে না কিন্তু। সোডিয়াম বললে একটা এমসিকিউ উত্তর। উত্তর কি? অ্যালডোস্টেরন। সোডিয়াম বললে একটাই উত্তর, কি সেটা? অ্যালডোস্টেরন। শেষ। লাস্টে রক্তের পিএইচ, এই যে মূত্রের পিএইচ, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে আলটিমেটলি, তোমরা জানো আমাদের রক্তে কিন্তু তোমরা জানো বাইকার্বনেট বাফার আছে, ফসফেট বাফার আছে, তোমাদেরকে সব কেমিস্ট্রির মধ্যে পড়ানো হয়েছে, তাই না? আচ্ছা, প্রোটিন বাফার পড়ানো হয়েছে। মূত্রের পিএইচটা দেখতে পারো, 8.5 লিখছে, 8.0 হলেও কোনো সমস্যা নেই, কাছাকাছি একটা মান হলেই হচ্ছে। মোটামুটি আমাদের শেষ, আলহামদুলিল্লাহ আমাদের এই অধ্যায়টা শেষ। লাস্ট একটা লাইন আছে, রিডিং দিবা। অ্যামোনিয়াম লবণ হিসেবে বের হয়, কোনো বিষয় না, খুব ছোট এমসিকিউ। সো আমাদের এই শর্টের বাইরে আরেকটা অধ্যায় আলহামদুলিল্লাহ খুব ভালো মতো পড়া শেষ। যারা ক্লাসটা সুন্দর মতো প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো ক্লাসটা করবা, তারা দেখবা বইটা পড়তে গেলে অনেক কম সময় লাগবে। এবং আমি বিশেষ করি অনেকে ছেলে দেখবে 20-30 মিনিট আছে, তো ধরো 1 ঘন্টা সময় নিয়ে তুমি চলে এখন এই অধ্যায়টা শেষ করে ফেলতে পারো। কালকে উঠে আরেকবার রিভিশন দিবা, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। শ্বসন অধ্যায়টা আজকে পড়াবো না, শ্বসন অধ্যায়টা হচ্ছে আবার একটা ক্লাস থাকবে, আলাদা ক্লাস নেবো ইনশাল্লাহ, আমিই দিব আশা করি। তো এই বৃক্ক অধ্যায় যদি শর্টের বাইরের অধ্যায়, কালকে তোমাদের রেজাল্টও আছে। তো আমি আজকে এতটুকু পর্যন্তই থাকবো, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তোমাদের রেজাল্ট অনেক ভালো হোক এই দোয়া করছি। ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে, তোমার টেনশন করার হবেই, টেনশন একটু কম করার চেষ্টা করো, ঘুমাই যাও, হ্যাঁ ঘুমাই পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যেন ইনশাল্লাহ রেজাল্টটা ভালো হয়। অবশ্যই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। যাই রেজাল্ট হোক সেটাকে ধরে অবশ্যই আগাইতে হবে, সেটাকে টার্গেট করে আগাইতে হবে। ভালো হোক খারাপ হোক, পয়েন্টের হিসাব নিকাশ সব কিছু ইনশাল্লাহ তোমাকে অবশ্যই ভাইয়া ক্লাসের মধ্যে বলবো, আমরা বলবো জিপিএ 5 এর হিসাব নিকাশ কি হবে না হবে, অনেক অনেক প্রশ্ন থাকতে পারে, সবগুলো তোমার ধারণা দিব। কত জিপিএ 5 নিয়ে কোথায় চান্স পাওয়া সম্ভব, কিরকম তোমার নেক্সট প্ল্যান হওয়া উচিত, সেটা নিয়ে তোমাকে ইনশাল্লাহ আমি জানাই দিব। তোমরা জাস্ট একটু খেয়াল রেখো, টার্গেট এজেন্সি গ্রুপের মধ্যে বা বন্ধুবাসীদের গ্রুপে আমরা পোস্টের মাধ্যমে জানাই দেবো। আমি চেষ্টা করবো টার্গেট এজেন্সিতেই সুন্দর করে কয়েকটা ফ্যাক্ট দেওয়ার জন্য, আর বাকিটা তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি বলবোই। তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।